তো মেনলি হচ্ছে যে মেনলি ফার্স্ট কিছু কিছু আমাদের যে টোটাল যে লেকচারগুলো হবে সেটা টোটাল 14খানা লেকচার হবে। তো তার মধ্যে 7খানা মোটামুটি তোমাদের থিওরি বেসিস আর 7খানা সফটওয়্যার বেসিস। তো থিওরির মধ্যে বেসিক্যালি ফার্স্টে হচ্ছে তোমাদের সোলার সিস্টেমের ইন্ট্রোডাকশন থাকবে। তারপরে হচ্ছে কি কি কম্পোনেন্ট আমরা সোলার সিস্টেমে ইউজ করি। তারপর প্রতিটা কম্পোনেন্টের আলাদা আলাদা করে আমরা ডেসক্রাইব করবো যে কিভাবে কোন কোন কম্পোনেন্ট কিভাবে কাজ করে কি, আর সেগুলোর সাথে সাথে কিভাবে সিলেকশন সাইজিং সেই কম্পোনেন্টসগুলোর হয় সেইগুলো। এবার সেই 7খানা ক্লাস হওয়ার পরে তোমাদের শুরু হবে সফটওয়্যারের ক্লাস। এবার এই যে কোর্সের মধ্যে সফটওয়্যার নিয়ে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে গুগল স্কেচআপ, যেটা দিয়ে আমরা 3D ডিজাইন করে থাকি। তারপরে হচ্ছে আমাদের যেটা সফটওয়্যার সেটা হবে হচ্ছে পিভিসিস্ট। ঠিক আছে, মানে ফার্স্ট হচ্ছে স্কেচআপে আমাদের 3D ডিজাইন করা হয়, তারপর পিভিসিস্টে ওটা সিমুলেশন রিপোর্ট জেনারেট করা হয়। ঠিক আছে, এবার তারপরে হচ্ছে আমাদের চলে আসবে অটোক্যাড ডিজাইন, যে পুরো প্রজেক্টটা ডিটেল ডিজাইন ইঞ্জিনিয়ারিং এর জন্য যেগুলো লাগবে। ঠিক আছে, তো মোটামুটি ওইটা ধরো স্কেচআপের দুটো, পিভিসিস্টেরও ওরকম দুটো বা তিনটে, আর অটোক্যাডেরও দুটো, এরকম 7খানা ক্লাস হবে। তার আগে আমাদের 7খানা হচ্ছে থিওরি বেস ক্লাস হবে। এবার এই 14টা ক্লাস শেষ হওয়ার পরে আমাদের একটা ইন্ডাস্ট্রি ভিজিট হবে। ঠিক আছে, এবার সেটা 14টা ক্লাস শেষ হওয়ার পরেও হতে পারে, বা ধরো থিওরি ক্লাস শেষ হওয়ার একটা দুটো সফটওয়্যার ক্লাস করার মাঝেও হতে পারে। তো সেটা সেই হিসাবে ডেট ফাইনাল করে আমরা জানিয়ে দেবো। কিন্তু মোটামুটি এরকমই হয়ে থাকে যে 14টা ক্লাস হয়ে যাওয়ার পরেই একটা ইন্ডাস্ট্রি ভিজিট হয়। সেটা একটা সোলার প্রজেক্টই হবে। তো সেখানে সোলার সিস্টেম ইনস্টল থাকবে। সেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখব সোলার সিস্টেমে কি কি কম্পোনেন্টস আছে, কিভাবে সেগুলো কাজ করছে, তার কিভাবে ডিজাইন হয়েছে। ঠিক আছে, প্লাস কিরকম কি জেনারেশন হচ্ছে কি হচ্ছে সবকিছু আমরা ডিটেলে দেখব। তো সেইটা একদিন তোমাদের একটা ভিজিট হবে, কলকাতার মধ্যেই হবে। তো সেই লোকেশন তখন ফাইনাল করে সেই হিসাবে জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল ডিটেলস কোর্সটা, মানে এই এই জিনিসগুলো আমরা এই কোর্সের মধ্যে করব। ঠিক আছে, তো সবার আগে স্টার্ট করার আগে আমি একবার তোমরা যে কজন আছো এখন 14জন আছো, তো আমি এক এক করে নাম বলে দিচ্ছি, তোমরা এক এক করে একটু নিজেদের একটা স্মল ইন্ট্রোডাকশন দিয়ে দাও। মানে সাপোজ নাম তো আমি বলে দিচ্ছি, নাম সাথে কোন কলেজ আর কোন ইয়ার আর কোন স্ট্রিম। মানে হতে পারে কিছু ইলেকট্রিক্যালেরও আছো, কিছু জন মেকানিক্যালের আছো, সিভিলের আছো। তো সেই জন্য আমি বললাম যে কোন স্ট্রিম, কোন কলেজ আর কোন ইয়ার। ঠিক আছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পাস আউট, যাই হোক। তো সবার আগে অভিষেক মাহাতো। হ্যালো। Hello sir, good হ্যাঁ, evening. গুড ইভিনিং। Sir, first of all, thank you for giving me this opportunity to introduce in short. My name is Abhishek Mahato. I am pass out diploma from Acharya Prafulla Chandra Roy Polytechnic Government College in 2024, and now I am studying Bachelor of Technology or BTech in Electrical Engineering in Netaji Subhash Engineering College in 4th year in Electrical Engineering. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অনামিকা মালাকার। Hello sir, good evening. I am Anamika Malakar. I am from Nagpala. Currently I am pursuing BTech in Electrical Engineering from Netaji Subhash Engineering College, and currently I am in 4th year. Thank you sir. থ্যাংক ইউ। অঙ্কুর মণ্ডল। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমি স্যার আর.এন. মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক থেকে থার্ড ইয়ারের স্টুডেন্ট, আর আমি হচ্ছে এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। আচ্ছা, থ্যাংক ইউ। অরিজিৎ বিশ্বাস। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। আমি এইচএম গভর্নমেন্ট পলিটেকনিক রামপুরহাটে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টারে আছি এখন স্যার। আর ঠিক আছে। অয়ন মণ্ডল। হ্যালো স্যার, আমি
এখন 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি ডিপ্লোমা। আর এখন আমি শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ কলেজের ছাত্র। আচ্ছা, চন্দ্রা হালদার। স্যার আমি এখন 4th ইয়ারে পড়ছি নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ঠিক আছে, লক্ষ্মীকান্ত মুখার্জি। গুড ইভিনিং স্যার, মাই নেম ইজ লক্ষ্মীকান্ত মুখার্জি। আমি স্যার রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের সেকেন্ড ইয়ারে ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ারিং টিপস এন্ড ট্রিক্স এটা এটা কার? স্যার আমার আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমার নাম ইয়াস গোপ। আমি কারেন্টলি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 5th সেমে আছি স্যার ইলেকট্রিক্যালে। আর আমি আইটিআই করে ডিপ্লোমা করছি স্যার। আচ্ছা, রঞ্জিত হালদার। রঞ্জিত হালদার আছো? স্যার আমি একটু বাইরে আছি বলুন। আচ্ছা, সৌগত সাঁতরা। শুভ মাইতি। গুড ইভিনিং স্যার, হ্যাঁ, আমার good নাম evening. শুভ মাইতি। আমি আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করছি, সেকেন্ড ইয়ার 3rd সেম ইলেকট্রিক্যাল। আচ্ছা, সুমিত বসাক। Good evening, sir. My name is Sumit Bosak. I am from South Dinajpur. I have completed my diploma in electrical engineering from Siliguri Government Polytechnic. Currently, I am doing BTech in Netaji Subhash Engineering College. Currently, I am in 4th year. Thank you, sir. ওকে, থ্যাংক ইউ। টুসি মাইতি। Hello everyone. Hello everyone. I'm Tushi Maiti from Kolkata, studying electronics and telecommunication engineering in 3rd year 5th sem. Thank you. আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি সবার ইন্ট্রোডাকশন হয়ে গেছে। তো আমাদের যে কোর্সটা বেসিক্যালি সেটা হচ্ছে সোলার সিস্টেমের ওপরে। তো স্টার্ট করার আগে মোটামুটি তোমাদের মধ্যে কেউ একজন বলো, মানে সোলারের ব্যাপারে তোমাদের বেসিক কারোর মানে কি আইডিয়া আছে, মানে সোলার সিস্টেমটা কি, সোলার সিস্টেম কিভাবে কাজ করে বা তার কোনো ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কি হয়, কিছু কারোর কোনো বেসিক আইডিয়া কিছু আছে সোলার সিস্টেমের ব্যাপারে? মানে একদম বেসিক আইডিয়া হলেও হবে। মানে আমি জাস্ট জানতে চাইছি মানে সোলার সিস্টেমের ব্যাপারে একটা জাস্ট এমনি নর্মাল আইডিয়া কারোর আছে কিনা, যে মানে কিরকম কি কাজ হতে পারে, কিভাবে কি কাজ করে বা কিছু, বাকি ডিটেলে তো বলবো। স্যার বলবো? হ্যাঁ, একজন একজন করে বলো। স্যার বলছি পিভি সেলস গুলো যে আছে হুম তাদের যখন সানের রেডিয়েশন গুলো পড়ে, হুম তারপর তার মধ্যে একটু ইলেকট্রনস কি বলবো অ্যাক্টিভ হয়ে যায়, যেটা ফ্লো করতে স্টার্ট করে দেয়। যখন সেটা ফ্লো করে তখনই ইলেকট্রিসিটি জেনারেট হয়। আচ্ছা ঠিক আছে, আর কেউ? স্যার সোলার সিস্টেম হচ্ছে সৌরশক্তি, যেটা আমাদের সোলার থেকে যে সৌরশক্তি নিয়ে কারেন্ট তৈরি হয়, মানে সেটা আপনার ডিসি থেকে এসি তে কনভার্ট করা হয়। হ্যাঁ একদম। স্যার সোলার সেল একটা হচ্ছে ফটোভোল্টাইক সেল, ঠিক আছে? হ্যাঁ যখন সৌরশক্তি মানে সূর্যের আলো ওই যখন সোলার প্লেটের উপর পড়ে, তখন স্যার ওই সোলার টিভি সেল গুলোতে যে ইলেকট্রন গুলো আছে ওগুলো ভাইব্রেট করে এবং ইলেকট্রন ফ্লো হয়, তারপরে স্যার কারেন্ট ফ্লো হয়। এবং স্যার ওই কারেন্টটা হচ্ছে স্যার ডিসি কারেন্ট। এবার স্যার ওই ডিসিটাকে আমরা কনভার্টারের সাহায্যে আমরা কন্ট্রোলে নিয়ে আসি একবার। স্যার কন্ট্রোলের সাহায্যে আমরা কোনো ব্যাটারি বা ডিসি মানে ব্যাটারি চার্জ করি, তারপর স্যার আমরা ডিসিও লোড চালাতে পারি।
এবং স্যার আমরা ওই ডিসিটাকে এসিতে কনভার্ট করে আমরা স্যার ডাইরেক্ট লোডও চালাতে পারি। একদমই ঠিক। তো অনেকটাই আইডিয়া আছে তোমাদের। তো বেসিক্যালি এটাই হয়, বেসিক্যালি হচ্ছে সোলার সেল যেগুলো থাকে, সোলার মডিউল যেটা হয়, যেটা তোমরা দেখো, ওই সোলার মডিউলগুলো হচ্ছে অনেকগুলো সেল মিলে একটা সোলার মডিউল তৈরি হয়। মানে এবার ডিপেন্ড করছে টাইপ অফ মডিউলের উপর বেস করে নাম্বার অফ সেল ডিপেন্ড করে। কিন্তু এইরকম ভাবে পরপর যে সোলার সেলগুলো থাকে, সেই পরপর সোলার সেলগুলো সিরিজে কানেক্টেড হয়ে একটা সোলার মডিউল তৈরি করে। ঠিক আছে, এবার এই সোলার মডিউলের মধ্যে যে সোলার সেলগুলো থাকছে, যখন সানলাইটটা এসে সেই সোলার সেলের ওপর পড়ছে, ঠিক আছে, মানে সানলাইটে যে ধরো সাপোজ ফোটনটা আছে, সেটা যখন সোলার সেলের ওপর পড়ছে, তখন সেটা যে হিট করছে, তার ফলে সেলের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো ফ্লো হতে স্টার্ট করে। আর কারেন্ট মানে নাথিং বাট ফ্লো অফ ইলেকট্রন। তো যখনই সেই ইলেকট্রনটা ফ্লো হওয়া স্টার্ট করে, তখনই কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হওয়া স্টার্ট করে। এইবার যেহেতু এটা ডাইরেক্টলি সানলাইট থেকে প্রডিউসড হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ডিসি, ডাইরেক্ট কারেন্ট। এইবার যখন এই সোলার থেকে ডাইরেক্ট কারেন্ট প্রডিউসড হচ্ছে, আমাদের বাড়ির যে কোনো অ্যাপ্লায়েন্সেস বলো বা ইন্ডাস্ট্রি যে কোনো অ্যাপ্লায়েন্সেস বলো, সবকিছুই কিন্তু আমাদের এসিতে চলে। ঠিক আছে, ডিসিতে খুব কম অ্যাপ্লায়েন্সেস আছে যেগুলো ডাইরেক্ট ডিসিতে চলে, কিন্তু ম্যাক্সিমাম অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে সেগুলো এসিতে চলে। তো আমাদের এই ডিসি থেকে এসিতে কনভার্ট করার জন্য আমরা ইউজ করি সেখানে ইনভার্টার। ঠিক আছে, ইনভার্টারের কাজ হচ্ছে বেসিক্যালি সেই পাওয়ারটাকে ডিসি থেকে এসিতে কনভার্ট করা। এইবার তারপর সেই পাওয়ারটা আমরা ইউটিলাইজ করি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে, এইভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের সোলার সিস্টেমটা কাজ করে। তো এবার আমি স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, তো এটাই আর কি, যে হোয়াট ইজ সোলার পাওয়ার, যেটা হচ্ছে সানলাইট থেকে যে ডাইরেক্ট ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে সেটাই। ঠিক আছে, এবার যেরকম বললাম যে এটা যে ডিসি আছে, মানে ডাইরেক্ট যেহেতু আমাদের সানলাইট থেকে প্রডিউসড হচ্ছে, সেহেতু ওই জন্য ডিসি। আর তারপরে সেটাকে আমরা ইনভার্টারের সাহায্যে এটাকে এসিতে কনভার্ট করি। ঠিক আছে, এইবার এই যে সোলার যে জেনারেশনটা হয়, সাপোজ আমি অ্যাজিউম করছি যে আমি একটা 2 কিলোওয়াটের সিস্টেম লাগিয়েছি, ঠিক আছে, বা 5 কিলোওয়াটের সিস্টেম লাগিয়েছি। এইবার এর একটা পিক সানি আওয়ার আছে, যে টাইমে আমাদের সোলার জেনারেশনটা ম্যাক্সিমাম হয়। সোলার জেনারেশনের গ্রাফটা কিন্তু অনেকটা তোমার প্যারাবোলিক গ্রাফ। তার মানে কি, সাপোজ আমি যদি এরকম একটা গ্রাফ কনসিডার করি, ঠিক আছে, এইখানে ধরো আমার আস্তে আস্তে হচ্ছে সকাল থেকে টাইম বাড়ছে, ঠিক আছে, এরকম করে করে ধরো আমার এখানে আস্তে আস্তে টাইমগুলো বাড়ছে। এখানে ধরো সকাল 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে, 16, 17, ঠিক আছে, এরকম ভাবে বাড়ছে। মানে সকাল 6টা থেকে বিকেল 5টা 6টা অবধি আমি ধরলাম। আর এইখানে যেটা আমি ধরছি গ্রাফে, এটা হচ্ছে আমাদের ইরেডিয়েশন। ঠিক আছে, এই ইরেডিয়েশনটাকে আমরা ডিফাইন করি হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তো এইখানে ধরো সাপোজ 200, 400, 600, 800, 1000 এইরকম। এবার সকাল থেকে যখন আমাদের জেনারেশনটা স্টার্ট হয়, এমন নয় কিন্তু যে সকালবেলা আমি যে জেনারেশনটা করব, দুপুরবেলাও সেম জেনারেশন করব, বিকেলেও সেম জেনারেশন হবে, এরকম কিন্তু নয়। এমনও নয় যে সকালবেলা আমাদের যদি আমি একটা 2 কিলোওয়াটের সিস্টেম লাগাই, সকালবেলা থেকে আমাদের 2 কিলোওয়াটই প্রডিউস করা স্টার্ট করবে। কারণ এই গ্রাফটা বেসিক্যালি এইরকম ভাবে হয় যে সকালবেলা থেকে আস্তে 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 বাড়তে শুরু করে, গিয়ে আবার এই 12টার পর থেকে আস্তে 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 ডাউন হয়ে গিয়ে এইখানে গিয়ে শেষ হয়ে যায়। তো এর মধ্যে এই যে ধরো সকাল 9টা থেকে শুরু করে আমার দুপুর 3টে, এই যে টাইমটা, এই টাইমটাকে আমাদের বলা হয় হচ্ছে পিক সানি আওয়ার। ঠিক আছে, এবার এটা লোকেশন হিসেবে ভ্যারি করে, কোনো লোকেশনে টাইমটা একটু চেঞ্জ হয়, কোনো লোকেশনে আগে হয়, কোনো লোকেশনে পিছ হয়, সেটা আলাদা কথা। কিন্তু বেসিক্যালি এইটাই আমাদের পিক সানি আওয়ার হয়। মানে এই সকাল 9টা থেকে শুরু করে দুপুর 3টে অবধি আমাদের ম্যাক্সিমাম জেনারেশনটা হয়। বাকি তার আগে যে আমাদের জেনারেশনটা হয় সেটা খুবই নর্মাল, মানে খুব কম জেনারেশন একটা হয়। ঠিক আছে, মানে 9টার আগেও একদমই কম জেনারেশন হবে, আবার দুপুর 3টে পরে আবার সেই একই রকম ভাবে জেনারেশনটা কম হবে। কিন্তু ম্যাক্সিমাম যে জেনারেশনটা, সেই ম্যাক্সিমাম জেনারেশনটা কিন্তু আমাদের এই সকাল 9টা থেকে দুপুর 3টের মধ্যেই হবে। ঠিক আছে, কারণ আস্তে আস্তে যত বেলা বাড়ে, যত লাইটের ইন্টেন্সিটি বাড়ে,
তত কিন্তু আস্তে আস্তে আমাদের ইরেডিয়েশনটাও বাড়তে থাকে। তো সেই হিসাবে যে ইরেডিয়েশনটা বাড়তে থাকে, তো তার ফলে আমাদের কিন্তু সোলারের জেনারেশনটাও আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্টলি আমাদের সানলাইটের সঙ্গে ডিপেন্ডেন্ট। কারণ অনেকেরই এই জিনিসটা একটা কনফিউশন আছে যে যদি আমার ওয়েদার খারাপ হয়, যদি আমার পুরো ক্লাউডি থাকে, তো সেই দিনকে আমাদের জেনারেশন হবে না। তো জেনারেশন হবে না, না জেনারেশন কম হবে, কিন্তু পার্শিয়ালি জেনারেশন কিন্তু অলওয়েজ হতে থাকে। কারণ এটা কিন্তু ধরো তোমার ডাইরেক্ট ক্লাউডিও বলছি না, ডাইরেক্ট ধরো আমাদের রেনও হচ্ছে, ঠিক আছে, বৃষ্টিও পড়ছে, তাতেও কিন্তু আমাদের সোলার জেনারেশন হবে। কারণ কি না, সোলার যে জেনারেশনটা এটা কিন্তু হিটের ওপর ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে লাইটের ওপর ডিপেন্ডেন্ট। যখন বৃষ্টি হচ্ছে তখনও কিন্তু আমাদের সানলাইট থাকে। ঠিক আছে, একদম খুব খারাপ ওয়েদার, খুব ক্লাউডি, পুরো অন্ধকার হয়ে গেছে, ব্যাপারটা আলাদা। কিন্তু আমি যদি নর্মালিও দেখি, নর্মালি অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের সানলাইট কিন্তু থাকে, ভালোই সানলাইট থাকে, রোদ উঠছে না কিন্তু ভালোই সানলাইট থাকছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু রোদের সঙ্গে এটা ডিপেন্ডেন্ট না, বা কোনো হিটের সঙ্গে ডিপেন্ডেন্ট না যে হিট বাড়লেই আমাদের জেনারেশন বাড়বে। আমাদের হচ্ছে লাইটটা, সানলাইটটা। তো সানলাইট যতক্ষণ থাকবে সোলার জেনারেশন কিন্তু হবে। হ্যাঁ, এবার যেরকম তোমার ক্লাউডি ওয়েদার হলে তখন ডেফিনেটলি জেনারেশনটা কম হবে, কিন্তু পার্শিয়ালি জেনারেশন কিন্তু সবসময় চলবে, এমন নয় যে জেনারেশন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা বেসিক জিনিস। এইবার হচ্ছে এই যে ইরেডিয়েশনের কথা বললাম, ইরেডিয়েশন কি কি টাইপের ইরেডিয়েশন হয়। তো আমাদের তিন ধরনের রেডিয়েশন, একটা হচ্ছে জিএইচআই, গ্লোবাল হরাইজন্টাল ইরেডিয়েন্স, একটা হচ্ছে ডিএইচআই, ডিফিউজড হরাইজন্টাল ইরেডিয়েন্স, আর একটা হচ্ছে ডিএনএ, সেটা হচ্ছে ডিরেক্ট নর্মাল রেডিয়েন্স। তো এই তিনটের মধ্যে ডিফারেন্স কি না, ডিএইচআই হচ্ছে ধরো সানলাইট থেকে যেটা আসছে, সানলাইট থেকে ডাইরেক্ট তো লাইটটা সবসময় আসে না, ধরো ক্লাউডে কিছুটা রিফ্লেক্ট করে লাইটটা এলো, বা সেটা গ্রাউন্ডে পড়লো, গ্রাউন্ড থেকে কিছুটা রিফ্লেক্ট করে লাইটটা আবার যাচ্ছে। তো এরকম ভাবে লাইট চারদিক থেকে মুভ করে। তো সেই জিনিসটা যেটা ডিফিউজড হয়ে আসে সেটাকে আমাদের বলা হয় হচ্ছে ডিফিউজড হরাইজন্টাল ইরেডিয়েন্স। ঠিক আছে, আর কিছু কিছু লাইট আছে, কিছু কিছু সানলাইট হচ্ছে ডাইরেক্টলি আমাদের সোলার সেলের উপর এসে পড়ে, তো সেটা হচ্ছে ডিরেক্ট নর্মাল ইরেডিয়েন্স। তো এই ডিএইচআই আর ডিএনআই এই দুটো সামেশন হচ্ছে জিএইচআই। জিএইচআই হচ্ছে কম্বিনেশন, মানে দু ধরনের মিলিয়ে আমাদের যে রেডিয়েশনটা আমরা পাই সেটা হচ্ছে জিএইচআই, গ্লোবাল হরাইজন্টাল ইরেডিয়েন্স। ঠিক আছে, তো এইবার এই যে রেডিয়েশনটা, এই রেডিয়েশনটা যেটা আমি তখন বললাম যে ওয়াট পার মিটার স্কোয়ার দিয়ে আমাদের, মানে এটা হচ্ছে ইউনিট। ঠিক আছে, রেডিয়েশনের ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, মানে বেসিক্যালি কিছুই না, ওয়াট আমাদের কিসে, পাওয়ারের ইউনিট। ঠিক আছে, আর এটা হচ্ছে এরিয়া। তো তার মানে আমার পার্টিকুলার ধরো একটা এই 1 স্কোয়ার মিটার, 1 স্কোয়ার মিটার এরিয়ায় কত পাওয়ার জেনারেশন করতে পারে, ঠিক আছে, তার উপর বেস করে কিন্তু আমাদের এই রেডিয়েশনটা এখানে ডিফাইন করা হয়। ঠিক আছে, এবার এই ইরেডিয়েশন মেজার করার জন্য এই যে ওয়াট পার মিটার স্কোয়ার, এই যে বলছি যে এত রেডিয়েশন অত রেডিয়েশন, এবার দেখে তো আর ওরকম ভাবে বোঝা যাবে না যে রেডিয়েশন কত, সবকিছু একটা মেজারমেন্টের প্রসেস আছে। তো সেইটা মেজার করার জন্য আমাদের দু ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয়, একটা হচ্ছে পাইরোনোমিটার, একটা হচ্ছে পাইরোহেলিওমিটার। ঠিক আছে, তো পাইরোহেলিওমিটার এখন তেমন একটা ইউজ হয় না, কিন্তু মেনলি পাইরোনোমিটার আমাদের সব জায়গাতেই ইউজ হয়ে থাকে। তো পাইরোনোমিটার হচ্ছে যে, পাইরোনোমিটারের কাজ হচ্ছে যে সান রেডিয়েশনটা যেটা আসছে সেই রেডিয়েশনটাকে সেন্স করে তার সেইখান থেকে, মানে অ্যাকচুয়ালি ওয়াট পার মিটার স্কোয়ার কথাটার মানে হচ্ছে যে কত এনার্জি, মানে কত পাওয়ার প্রডিউস করতে পারে, তো সেইটা আমরা পাইরোনোমিটার থেকে একটা মেজার করতে পারি। পাইরোনোমিটার লাগানোর কারণটাই হচ্ছে, সাপোজ ধরো আমরা একটা জায়গায় সোলার সিস্টেম লাগিয়েছি, এবার সোলার সিস্টেম থেকে জেনারেশন হচ্ছে, এবার জেনারেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, নাকি সিস্টেমের কোনো প্রবলেম আছে, সিস্টেমটা ঠিকঠাক জেনারেট করতে পারছে না, সেইগুলো বোঝার জন্য আমাদের কিন্তু এখানে এই পাইরোনোমিটারটা লাগানো হয়। পাইরোনোমিটার হচ্ছে এখানে মেজার করে বলে দেয় যে পার স্কোয়ার মিটারে কত ওয়াট জেনারেট করার কথা। তো এবার আমাদের দেখতে হবে যে আমাদের যে সোলার সিস্টেমটা সেটা পার স্কোয়ার মিটারে ততটা বা তার কাছাকাছিও জেনারেট করতে পারছে কিনা। এবার এটাও অনেক কিছু ডিপেন্ড করে, অনেক ক্রাইটেরিয়া ম্যাটার করে, যে জেনারেশন সবসময়, মানে যতই ওয়েদার সেম থাকুক, তোমার মডিউলের ওপর ডাস্ট থাকে, ঠিক আছে, বা সিস্টেমের কোনো প্রবলেমের ফলে কিন্তু সেই জেনারেশনটা আমরা অনেক সময় ম্যাচ করতে পারি না, আর অনেক সময় তার থেকে বেশিও ম্যাচ করতে পারি। তো সেইটাই আমাদের দেখতে হবে যে আমাদের সিস্টেমের যেটা, মানে ওই রেডিয়েশনে, মানে ওই সানলাইটে যত জেনারেশন করার কথা সেই ততটা জেনারেট করতে পারছে কিনা, সেইটা বোঝার জন্যই কিন্তু আমরা পাইরোনোমিটারটা ইনস্টল করি। মানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা চেকলিস্ট টাইপের, মানে জাস্ট আমরা ওখান থেকে চেক করি যে না আমাদের সিস্টেম ঠিকঠাক পারফর্ম করছে কিনা।
আর যদি সিস্টেম ঠিকঠাক পারফর্ম না করতে পারে তখন আমাদের সিস্টেমে ডিটেল অ্যানালিসিস করতে হয় যে কি কারণে কিসের প্রবলেমের জন্য সিস্টেমে জেনারেশন হচ্ছে না, ঠিক আছে। এবার সেগুলো আমাদের মেনলি মেনটেন্যান্স পয়েন্ট অফ ভিউতে চলে আসে, তো সেগুলোরও অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, তো সেগুলো যখন ডিটেলে আমরা ক্লাস করব তখন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো এই হচ্ছে আমাদের বেসিক জিনিসটা, যে এইভাবে আমরা ইরেডিয়েশনটা এখান থেকে বুঝতে পারি, ঠিক আছে। এইবার হচ্ছে সোলার সিস্টেম ইনস্টল করার জন্য আমাদের কিছু কিছু জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টস মাথায় রাখতে হয়, ঠিক আছে। তো সোলার সিস্টেমের দু ধরনের অ্যাঙ্গেল কিন্তু আমাদের মাথায় রাখতে হয়, একটা হচ্ছে আমাদের টিল্ট অ্যাঙ্গেল, একটা হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল, ঠিক আছে। এইবার সাপোজ ধরো আমাদের একটা সোলার সিস্টেম সোলার মডিউল আছে। এইবার এই যে সোলার মডিউলটা আছে, সোলার মডিউলটা যে কোনো জায়গায় তোমরা দেখতে পাবে যে কোনো জায়গায় যদি ইনস্টল থাকে দেখবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে কিন্তু সোলার মডিউলটা ইনস্টল থাকে। এমন নয় যে একদম ছাদের উপর এমনি মডিউলটা বসিয়ে রেখে দিয়েছে, বা এমনি জাস্ট যে কোনো জায়গায় একদম হরাইজন্টাল 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, সেটা কিন্তু একদমই থাকে না। যে কোনো জায়গায় যে কোনো সোলার প্ল্যান্টে দেখতে পাবে যে সেই সোলার মডিউলগুলো কিন্তু পার্টিকুলার একটা অ্যাঙ্গেল মেনটেন করে কিন্তু এখানে থাকে, ঠিক আছে। তো সাপোজ এইটা হচ্ছে আমার হরাইজন্টাল সারফেস আর এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা। তো আমি এবার যদি এইখানে দেখি তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমাদের বলা হয় হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এইবার টিল্ট অ্যাঙ্গেল জিনিসটা কি? টিল্ট অ্যাঙ্গেল হচ্ছে বেসিক্যালি যে কোনো যখন লোকেশন দেখবে, যে কোনো জায়গায় আমরা যদি লোকেশন দিই, লোকেশনে দুটো জিনিস আছে, একটা ল্যাটিটিউড একটা লঙ্গিটিউড, ঠিক আছে। এবার এই যে ল্যাটিটিউড দেখবে, সাপোজ যদি আমি কলকাতায় দিই দেখবে 22 পয়েন্ট সামথিং এরকম এত ডিগ্রি প্লাস 88 পয়েন্ট সামথিং এত ডিগ্রি, ঠিক আছে, যে কোনো লোকেশন থাকে। তাহলে এই যে ফার্স্টটা এইটা হচ্ছে তোমার ল্যাটিটিউড আর এইটা হচ্ছে লঙ্গিটিউড, ঠিক আছে। তো লঙ্গিটিউড নিয়ে আমাদের অত ভাবতে হয় না, আমাদের মেন যেটা ভাবতে হয় সেটা হচ্ছে ল্যাটিটিউড। এই ল্যাটিটিউডের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলে কিন্তু অলওয়েজ আমাদের মডিউলটাকে ইনস্টল করতে হয়, ঠিক আছে। এইবার তোমরা বলবে যে না, এক এক জায়গায় তো দেখি আমরা এক এক রকম অ্যাঙ্গেলে ইনস্টল করা আছে। তো এমন নয় যে আমাদের এই সাপোজ ধরো কলকাতার রিজিয়নের হিসেবে আমি বলছি 22 ডিগ্রি, তার মানে আমাদের এই টিল্ট অ্যাঙ্গেলটা হওয়া উচিত হচ্ছে 22 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু আমাদের কোনো কারণে দেখছো কোনো জায়গায় 10 ডিগ্রি, কোনো জায়গায় 12 ডিগ্রি, কোনো জায়গায় 15 ডিগ্রি, কোনো জায়গায় 20 ডিগ্রি, তো এইরকম হচ্ছে। তো এমন নয় যে ওইরকম ভাবে ইনস্টল করা যায় না, করা যায়, কিন্তু আমাদের যদি এই সোলার মডিউল থেকে ম্যাক্সিমাম জেনারেশন অ্যাচিভ করতে হয় তখন কিন্তু আমাদের এই 22 ডিগ্রিতেই ইনস্টল করতে হবে। মানে এটা হচ্ছে একটা আইডিয়াল কন্ডিশন, ঠিক আছে। এই কন্ডিশনে ইনস্টল করলে আমাদের কিন্তু সোলার সিস্টেমটা থেকে ম্যাক্সিমাম জেনারেশন হবে। আর যদি আমরা এই টিল্ট অ্যাঙ্গেল চেঞ্জ করি সেই হিসাবে কিন্তু আমাদের জেনারেশন হবে, জেনারেশন হবে কিন্তু কম হবে, ঠিক আছে। তো এমন নয় যে একদমই জেনারেশন হবে না, জেনারেশন হবে, কিন্তু ওই যেটা বললাম আইডিয়াল কন্ডিশনের জন্য। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমাদের বলা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলটা কেন, ঠিক আছে। এবার ল্যাটিটিউড মানে অ্যাকচুয়ালি ল্যাটিটিউডের জিনিসটা কি, যে ধরো আমাদের যে আর্থ সারফেস, ঠিক আছে, সেটা সূর্যের সাথে কত ডিগ্রি মানে অ্যাঙ্গেল করে আছে সেই জিনিসটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড। তো যখন সেইটা হচ্ছে, এক মিনিট কেউ মনে হয় জয়েন করছে, হ্যাঁ। তো এইবার হচ্ছে যে ধরো সূর্যের সাথে ধরো এইখানটা ধরো আমাদের সূর্যটা আছে, ঠিক আছে। এইবার যদি আমরা এই সারফেসটাকে এইরকম ভাবে মানে এই সারফেসের সঙ্গে এরকম ভাবে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এই যে সানলাইটটা, এই সানলাইটটা কিন্তু ডাইরেক্ট আসছে। কিন্তু আমরা যদি এখানকার ল্যাটিটিউড হিসেবে এই অ্যাঙ্গেলটা মেনটেন করি, দেখো এই সানলাইটটা কিন্তু একদম ডাইরেক্ট সোলার মডিউলের উপর আসছে। এই ক্ষেত্রে কি হতো যে দেখো এই ক্ষেত্রে এইরকম ভাবে নিচের দিকে জিনিসটা ডাইরেক্ট আসছে, কিন্তু যখন সানলাইট এইরকম ভাবে সূর্য থেকে বেরোচ্ছে আর ওই পার্টিকুলার লোকেশনে যখন একটা ল্যাটিটিউড আছে, তার মানে ওই পার্টিকুলার লোকেশনটা মানে সূর্যের সাথে যদি একদম প্যারালাল থাকে তাহলে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে সূর্যের সাথে প্যারালালে আছে, ঠিক আছে। তো সেই কারণে আমি যদি এই অ্যাঙ্গেলটাতে সোলার মডিউলটা ইনস্টল করি তাহলে কিন্তু আমি ডাইরেক্ট সানলাইটটা এই সোলার মডিউলের উপর পাবো। এবার তার ফলে ডেফিনেটলি যখন আমি ডাইরেক্ট সানলাইটটা পাবো তখন আমার কিন্তু জেনারেশনটা আমার অনেক ভালো হবে।
এবার যখনই আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে সেই হিসাবে কিন্তু আমার জেনারেশনটা ডিফার করবে। তো এই কারণের জন্য আমাদের কোনো সোলার সিস্টেমকে যে আমাদের ইনস্টলেশন প্রসিডিওর মাথায় রাখতে গেলে যে আমরা কিভাবে ইনস্টল করব, সেই জন্য আমাদের কিন্তু পার্টিকুলার একটা টিল্ট অ্যাঙ্গেলে সেই রকমভাবে আমাদের স্ট্রাকচার বানিয়ে আমাদের কিন্তু সোলার মডুল ইনস্টল করতে হয়, যাতে আমরা ম্যাক্সিমাম জেনারেশন পেতে পারি সোলার থেকে। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। তাছাড়াও আরেকটা ভাইটাল জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে সাপোজ যদি এটা আমি কম্পাস ধরি, তাহলে এই দিকটা কিন্তু অলওয়েজ আমাদের সাউথ হতে হবে, মানে যে দিকটা আর কি সোলার মডুলটা ফেস করছে, সোলার মডুল কিন্তু অলওয়েজ আমাদের সাউথ ফেসিং করে ইনস্টল করতে হবে। ঠিক আছে, মানে এদিকটা যদি সাউথ হয়, এদিকটা তোমার নর্থ হবে, এদিকটা ইস্ট হবে, এদিকটা ওয়েস্ট হবে। ঠিক আছে, তো এইবার কথাটা আসতে পারে যে সাউথ ফেসিং করেই কেন ইনস্টল করব? কারণ এখানেও জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টস আছে যে আমরা থাকি হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে। ঠিক আছে, তো আমাদের সাউথ ডিরেকশনে কিন্তু ম্যাক্সিমাম ইরেডিয়েশন আমরা পাই। ঠিক আছে, আজকে যদি আমরা সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকতাম, আমরা নর্থ ডিরেকশনে বসাতাম, কারণ ওখানে ম্যাক্সিমাম ইরেডিয়েশন পেতাম। কিন্তু যেহেতু আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে আছি, সেহেতু আমরা সাউথ ডিরেকশনে ম্যাক্সিমাম ইরেডিয়েশনটা পাবো। ঠিক আছে, তো সেই কারণের জন্য কিন্তু আমাদের সোলার সিস্টেমটাকে অলওয়েজ সাউথ ফেসিং করে আমাদের ইনস্টল করতে হয়। ঠিক আছে, এবার এখানেও ব্যাপার আছে, এখানেও তোমার মনে হতে পারে যে না আমার সাউথ ফেসিং করে যেরকম জায়গা আছে আমার সাউথ ফেসিং করে হয়তো হচ্ছে না, ইস্ট ফেসিং বা ওয়েস্ট ফেসিং করে ইনস্টল হচ্ছে। হ্যাঁ হবে, সেটা করতে হতেই পারে, অনেক জায়গায় অনেক ক্ষেত্রে করতে হতেই পারে ডিফারেন্ট ডিফারেন্ট সাইড হিসাবে। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু সেম আমাদের জেনারেশনটা কিন্তু কম হবে, মানে সাউথ ফেসিং করলে যে জেনারেশনটা হবে, ইস্ট বা ওয়েস্ট ফেসিং করলে কিন্তু আমাদের জেনারেশনটা অনেকটাই কম হবে। কারণ অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের সূর্যটা কি হচ্ছে, ইস্ট থেকে উঠছে ওয়েস্টে যাচ্ছে। তাহলে এই যখন সাউথ ফেসিং করে আমি ইনস্টল করছি, তখন সারা দিনই কিন্তু আমি সানলাইটটা একদম প্রপার ভাবে পাচ্ছি। ঠিক আছে, একদম সকাল থেকে শুরু করে বিকেল অবধি। কিন্তু যদি আমি ইস্ট ফেসিং করে বসাই, তাহলে আমি সকাল থেকে বেলা 12টা 1টা অবধি পাচ্ছি, তারপরে আর তেমন সানলাইট পাচ্ছিই না। সেম জিনিস যদি ওয়েস্ট ফেসিং করে বসাই, তাহলে আবার ওই 12টা 1টা থেকে শুরু হচ্ছে, 12টা 1টা থেকে শুরু করে বিকেল অবধি আমরা সানলাইটটা পাচ্ছি, কিন্তু সকালে আমরা সানলাইট সমানভাবে পাচ্ছি না। তো ডেফিনেটলি আমাদের এখানে জেনারেশনটা অনেকটাই কম হবে। ঠিক আছে, তো এইবার এখানেই এটা কথা যে তাহলে তো মনে হতে পারে যে তাহলে আমরা নর্থ ফেসিং করে বসাতে পারি, কারণ নর্থেও আমাদের সারাদিন সানলাইটটা পাবো। কিন্তু ওই একটাই কারণ, যেহেতু আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকি, আমাদের সাউথ ডিরেকশনে, মানে আমাদের অলওয়েজ এই পোর্শনটা হচ্ছে চুজ করতে হবে, যে সাউথ ইস্ট হতে পারে, সাউথ ওয়েস্ট হতে পারে, ঠিক আছে, বা ট্রু সাউথ হতে পারে। কিন্তু কোনো সময় আমরা নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট বা ট্রু নর্থে যাবো না, কারণ ট্রু নর্থে গেলে কিন্তু জেনারেশন অনেক কম হয়। মানে সাপোজ আমি একটা কনসিডার করছি যে সাউথ ফেসিং করলে যদি আমার 100% হয়, সেক্ষেত্রে আমি যদি ইস্ট ওয়েস্ট ফেসিং করি, সাপোজ ধরো এটা 85 to 90% আমার জেনারেশন হচ্ছে, মানে 15 থেকে 10 to 15% জেনারেশন আমার লস হচ্ছে। কিন্তু সেম ভাবে যদি আমি নর্থে বসাই, এটা অ্যাপ্রক্সিমেটলি চলে আসবে প্রায় 70% এর কাছে, মানে 30% জেনারেশন লস হবে। ঠিক আছে, তো সেই কারণের জন্য আমরা অলওয়েজ কিন্তু সাউথ ফেসিং করাটাই প্রেফার করি। ঠিক আছে, এবার কিছু ক্ষেত্রে সেটা ট্রু সাউথ হয়, কিছু ক্ষেত্রে সেটা কিছুটা সাউথ ইস্ট, কিছুটা সাউথ ওয়েস্ট হতেই পারে। ঠিক আছে, কারণ আমি বলছি সাপোজ ধরো আমি এই একটা তোমার বাড়ির ছাদে সোলার লাগাবে, এইটা ধরো তোমার বাড়ির ছাদ। এইবার এইখানে যদি আমি কম্পাস ধরি, কোনো গ্যারান্টি তো নেই যে এইটা অলওয়েজ তোমার সাউথ হবে, হতে পারে কম্পাসটা একটু ব্যাকা। ঠিক আছে, এই দিকটা সাউথ আছে, আবার এই দিকটা তোমার আছে হচ্ছে ওয়েস্ট, তাহলে এই যে তোমার এটা হচ্ছে, এইটা হচ্ছে সাউথ ওয়েস্ট। তো তুমি যখন সোলার মডিউল বসাবে, তখন সোলার মডিউলকে একদম ট্রু সাউথ করার জন্য তুমি করতে পারো, যে ট্রু সাউথ করার জন্য সোলার মডিউলটাকে এইরকম এরকম ভাবে আমি বসালাম, এরকম ভাবে বসালাম, তার পাশে আবার একটা এরকম ভাবে বসালাম। ঠিক আছে, এরকম ভাবে আমি বসাতে পারি, কিন্তু এইরকম ভাবে বসালে আমার প্রবলেমটা কি হবে না, আমার এই জায়গাতে কম মডিউল ধরবে, কারণ যখনই আমি এরকম ভাবে বসাচ্ছি আমার কিন্তু একটা স্পেস কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের সিস্টেমটা কম ক্যাপাসিটির বসবে। ঠিক আছে, হ্যাঁ, এবার যদি তুমি জেনারেশনের দিক থেকে দেখতে থাকো, সেই ক্ষেত্রে হয়তো ডেফিনেটলি যদি ট্রু সাউথ করে আমরা বসাই, তাহলে জেনারেশন আমাদের অনেক বেটার হবে। কিন্তু আমাদের অ্যাজ পার সাইট ওই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমাদের মানে সবকিছুই এরকম ভাবে যদি তোমার বাড়ির ছাদে বসায়, জিনিসটা দেখতেও খুব বাজে লাগবে,
প্লাস জায়গাটা অনেক বেশি নিয়ে নেবে। তো সেই কারণের জন্য আমরা কিন্তু সবসময় ডাইরেক্ট মানে সবসময় এইরকমভাবেই তোমার যেরকম বাড়ির ছাদ সেই রকমভাবেই কিন্তু আমরা সোলার মডিউল বসাতে থাকি। তো যখন এইটা বসাচ্ছি তার মানে আলটিমেটলি কি হচ্ছে না, এটা আমাদের সাউথ ওয়েস্ট ফেসিংয়ে হচ্ছে। এইবার সাউথ ওয়েস্ট ফেসিংয়ে করা মানে ট্রু সাউথের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করছে, সাপোজ 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, যেটাই হোক, আমি ধরলাম সাপোজ 15 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এই ট্রু সাউথের সাথে এই যে অ্যাঙ্গেলটা করছে, এই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমাদের বলা হয় অ্যাজিমুথ অ্যাঙ্গেল। তাহলে বললাম দুটো অ্যাঙ্গেল আমাদের জানতে হবে, একটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল আর একটা হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল। তো টিল্ট অ্যাঙ্গেল হচ্ছে যে অ্যাঙ্গেলে আমাদের সোলার মডিউলটা ইনস্টল করতে হয়, মানে যেটা আমাদের হরাইজন্টাল সারফেসের সাথে মডিউল ফ্রেমটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো হয় সেই অ্যাঙ্গেলটাকে আমাদের বলা হয় হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। আর অ্যাজিমুথ অ্যাঙ্গেলটা কি না, অ্যাজিমুথ অ্যাঙ্গেলটা হচ্ছে ট্রু সাউথের সাথে আমাদের সোলার মডিউলটা যত ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এটা কিন্তু যদি ট্রু সাউথে বসতো তাহলে অ্যাঙ্গেলটা কত হতো, 0 ডিগ্রি, কিন্তু এটা ট্রু সাউথে বসছে না, এটা সাউথ ওয়েস্টে বসছে। তাহলে এই যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা করছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের অ্যাজিমুথ অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা যখন তোমরা পিভি সিস্ট করবে তখন দেখবে পিভি সিস্টে যখন তুমি সিস্টেমের ইনপুট দেবে তখন ওখানে টিল্ট অ্যাঙ্গেল, অ্যাজিমুথ অ্যাঙ্গেল দেওয়ার প্রভিশন থাকবে। তো টিল্ট অ্যাঙ্গেল তুমি যে টিল্ট অ্যাঙ্গেলটা মেনটেন করছো সেই টিল্ট অ্যাঙ্গেলটা দেবে। অ্যাজিমুথ অ্যাঙ্গেলে তুমি যে অ্যাজিমুথ অ্যাঙ্গেলটা করছো, কারণ দেখবে সেই হিসাবে আমি যখন পিভি সিস্ট করাবো দেখবে যখন দুটো অ্যাঙ্গেলের হিসাবে কিন্তু জেনারেশনে ডিফারেন্স চলে আসে। মানে আজকে আমি যদি 15 ডিগ্রি অ্যাজিমুথ অ্যাঙ্গেলে যদি সোলার সিস্টেমটার সিমুলেশন করাই, যা জেনারেশনটা হবে এটা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে করি তাহলে কিন্তু সেটা নয়, তার থেকে বেশিই হবে। ঠিক আছে, তো সেটা যখন পিভি সিস্ট করবো তখন প্র্যাকটিক্যালি সফটওয়্যারে অ্যানালাইসিস করে দেখে নেবে। তো কিন্তু এটাই ফ্যাক্ট। ঠিক আছে, তো এই দুটো অ্যাঙ্গেল কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই দুটো জিনিস জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টস আমাদের মাথায় রেখে কিন্তু আমাদের সোলার সিস্টেমের ডিজাইন করতে হবে। ঠিক আছে, কারণ সোলার সিস্টেম যে স্ট্রাকচারের উপর বসানো হয়, তোমার আলটিমেটলি মডিউল বসানো মানে কি, মডিউল যে একটা স্ট্রাকচারের উপর আর লোয়ার স্ট্রাকচারের উপর বসানো হচ্ছে, সেই স্ট্রাকচারটাকে তোমায় সেই রকমভাবে অ্যাঙ্গেল করে তার টিল্ট অ্যাঙ্গেল মেনটেন করতে হবে, আর সেই রকমভাবে অ্যাঙ্গেল করে তোমার অ্যাজিমুথ অ্যাঙ্গেলটাও অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো সেই জন্য তোমাকে এই টিল্ট অ্যাঙ্গেল, অ্যাজিমুথ অ্যাঙ্গেল মাথায় রেখে কিন্তু এই সোলার সিস্টেমের স্ট্রাকচারাল ডিজাইনটা করতে হবে। ঠিক আছে, কারো কিছু ডাউট থাকলে বলো এই নিয়ে। তো যেটা বললাম আর কি, এখানে অ্যাজিমুথ অ্যাঙ্গেলের ব্যাপারটা, তো এখানে দু ধরনের অ্যাজিমুথ অ্যাঙ্গেল, একটা হচ্ছে সোলার অ্যাজিমুথ, একটা হচ্ছে বিল্ডিং অ্যাজিমুথ। এবার সোলার অ্যাজিমুথ আর বিল্ডিং অ্যাজিমুথের মধ্যে ডিফারেন্সটা কি? সোলার অ্যাজিমুথ মানে যদি ধরো মডিউলটা আমার ট্রু সাউথেই, মানে আমার বিল্ডিংটাও ট্রু সাউথ আর মডিউলটাও আমার ট্রু সাউথে বসছে, ঠিক আছে, তার মানে কি আলটিমেটলি আমি সোলার অ্যাজিমুথে বসেছি। সোলার অ্যাজিমুথ মানে হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর বিল্ডিং অ্যাজিমুথ মানে অ্যাজিমুথ যা খুশি হতে পারে, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, যেদিকে ইচ্ছা করে আমাদের যা কিছু হতে পারে। ঠিক আছে, তো আমাদের যদি এই 0 ডিগ্রি ট্রু সাউথে বসানো হয় তাহলে আমাদের বলতে হবে আমাদের সোলার অ্যাজিমুথে সিস্টেমটা বসানো হয়েছে। আর যদি আমাদের বিল্ডিং এর হিসাবে মেনটেন করে আমাদের সোলার সিস্টেমটা বসানো হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে আমাদের বিল্ডিং অ্যাজিমুথে সোলার সিস্টেমটা বসানো হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যাজিমুথ অ্যাঙ্গেল। এবার ধরো আমি বলছি এটা বিল্ডিং এর ক্ষেত্রে, যখন তুমি কোনো একটা টিন শেডে মডিউল ইনস্টল করবে, বিল্ডিং এ তো তাও তুমি এদিক ওদিক করে ট্রু সাউথ অ্যাডজাস্ট করতেই পারো, মানে হয়তো দেখতে বাজে লাগবে, হয়তো তোমার জায়গা বেশি নেবে, কিন্তু তুমি ট্রু সাউথ মেনটেন করতে পারো। কিন্তু টিন শেডের ক্ষেত্রে তুমি কি করে করবে? টিন শেডটাই ওরকম আছে, তুমি তো টিন শেডটাকে আলাদা রকম ভাবে ইনস্টল করতে পারবে না। টিন শেডে যেরকম তোমার যে ফেসিং করে শেডটা আছে সেই ফেসিংয়েই তোমাকে ইনস্টল করতে হবে, যত ডিগ্রি টিল্ট অ্যাঙ্গেল করে শেডটা আছে তত ডিগ্রিতেই করতে হবে। হ্যাঁ, টিল্ট অ্যাঙ্গেলটা আমরা যদিও কোনোভাবে অ্যাডজাস্ট করে করতে পারি, সেরকম ধরনের স্ট্রাকচারও হয়, কিন্তু অ্যাজিমুথ অ্যাঙ্গেলটা তো করা যাবে না। তো সেই জন্য সেই সব জায়গার ক্ষেত্রে আমাদের তখন সেটা বিল্ডিং অ্যাজিমুথে ইনস্টল, কারণ সেটা ম্যাক্সিমাম টাইমেই ট্রু সাউথ হয় না। আর ট্রু সাউথ 0 ডিগ্রি অ্যাজিমুথ মানে প্র্যাকটিক্যালি খুব কম জায়গাতেই হয় না বললেই চলে। ঠিক আছে, একটু আধটু ডিফার তো করে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেরকম বিল্ডিং থাকে সেরকম ভাবে ইনস্টল করতে হয়। তো এই হচ্ছে আমাদের অ্যাজিমুথ অ্যাঙ্গেল আর টিল্ট অ্যাঙ্গেল। তো ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? কিছু ডাউট নেই তো অ্যাজিমুথ অ্যাঙ্গেল টিল্ট অ্যাঙ্গেল নিয়ে? না স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ঠিক আছে,
তো যেটা বললাম আর কি, যে হরাইজন্টাল প্লেনের সাথে যে অ্যাঙ্গেলটা করে এটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল, আর এটা ল্যাটিটিউডের উপরে বেস করে এটা আমাদের অ্যাঙ্গেলটা হয়ে থাকে। মানে এমন নয় যে তুমি কলকাতায় ইনস্টল করছো 22 ডিগ্রিতে, মানে তুমি আজকে দিল্লিতে গিয়েও 22 ডিগ্রিতে ইনস্টল করবে, বা তুমি আজকে মহারাষ্ট্রে গিয়েও 22 ডিগ্রিতে ইনস্টল করবে, সেটা একদমই নয়। পার্টিকুলার আলাদা আলাদা লোকেশনে দেখবে আলাদা আলাদা ল্যাটিটিউড হবে, ঠিক আছে? তুমি যে কোনো জায়গায় যখন তুমি কিছুই না, জাস্ট হোয়াটসঅ্যাপে যখন তোমরা কারেন্ট লোকেশন পাঠাও, তখন কারেন্ট লোকেশন পাঠালে দেখবে একটা যে ওই গোল যে ম্যাপের সিম্বলটা আছে ওটার ওপর কিছুক্ষণ প্রেস করে থাকবে, দেখবে উপরে দেখিয়ে দেয় যে তোমার ওরকমই 22 পয়েন্ট সামথিং, 88 পয়েন্ট সামথিং। তো প্রথমটা যেটা দেখায় ওটা হচ্ছে ল্যাটিটিউড, আর পরেরটা যেটা দেখাবে ওটা হচ্ছে লঙ্গিটিউড, ঠিক আছে? তো এই দুটো জিনিস আমাদের দেখে তারপর কিন্তু আমাদের সিস্টেম ডিজাইন করতে হবে, ঠিক আছে? এইবার হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে এটা আমরা সবাই জিওগ্রাফিতে পড়েছি, ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকন, ঠিক আছে? তো এটা হচ্ছে 21 জুন, 21 জুন হচ্ছে এটা হচ্ছে নর্দার্ন ট্রপিক, ঠিক আছে? মানে যেটা হচ্ছে আমাদের জন্য, যে সময় নর্দার্ন হেমিস্ফিয়ার সূর্যের হচ্ছে কাছাকাছি থাকে, যে জন্য আমাদের এখানে সেই সময় তোমার সামার হয়, ঠিক আছে? সেম হচ্ছে অপোজিট হচ্ছে 21 ডিসেম্বর, যেটা হচ্ছে সাউদার্ন ট্রপিক, মানে সাউদার্ন হেমিস্ফিয়ার সূর্যের সবচেয়ে কাছাকাছি হয়, নর্দার্ন হেমিস্ফিয়ার সবচেয়ে দূরে থাকে, সেই জন্য সেই সময় এখানে উইন্টার হয়। তো এই দুটো টাইমের হিসেবে বেস করে কিন্তু আমাদের সোলারের জেনারেশনটাও ভ্যারি করে। সাপোজ একটা সোলার সিস্টেম জুন মাসে যে জেনারেশনটা করবে, ঠিক আছে, মে জুন এপ্রিল মে জুন এই সময় যে জেনারেশনটা করবে, যতই ওয়েদার ভালো থাকুক নভেম্বর ডিসেম্বরে কিন্তু সেই জেনারেশনটা করবে না, বা জানুয়ারিতে সেই জেনারেশনটা করবে না। কারণ একটাই, যে ওই সময় আমরা কিন্তু সূর্য থেকে অনেক দূরে থাকি, ঠিক আছে? তো সেই কারণে স্বাভাবিকভাবে ইরেডিয়েশন যখন দূরে থাকবো ইরেডিয়েশনটা কমই আসবে, ঠিক আছে? আমি এই জুন মাসের কথাই বলছি। জুন মাসে ধরো তোমার বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তেমন একটা ওয়েদার ভালো না, সেরকম একটা রোদও নেই, কিন্তু সেই সময় তো যে জেনারেশনটা করবে তুমি খুব ভালো ওয়েদারও ডিসেম্বর মাসে কিন্তু সেই জেনারেশনটা পাবো না। কারণ একটাই, যে সেই সময় বৃষ্টি হলেও আমার সানলাইটটা কিন্তু, সানলাইটের যে ইন্টেন্সিটিটা সেটা কিন্তু অনেক বেশি থাকছে, কারণ ইরেডিয়েশনটা অনেক বেশি পরিমাণে আসছে, ঠিক আছে? তো সেই কারণে এই ট্রপিক অফ ক্যান্সার মানে নর্দার্ন ট্রপিকে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে সব থেকে বেশি জেনারেশন হয়, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে সব কম হয়। আর সেম জিনিসটা অপোজিট হয় হচ্ছে ডিসেম্বর মাসে, যে সাউদার্ন হেমিস্ফিয়ারে সব থেকে বেশি জেনারেশন হবে, নর্দার্ন হেমিস্ফিয়ারে কম জেনারেশন হবে। তো এটা বেসিক জিনিস আর কি। তো সেই হিসেবে বেস করে যে কোনো সোলার সিস্টেমে দেখবে যে কোনো জায়গায় যদি জেনারেশন গ্যারান্টি কিছু দিতে হয়, তখন কিন্তু আমাদের অন অ্যান অ্যাভারেজ জেনারেশন গ্যারান্টি ইয়ারলি বেসিসে দিতে হয়। আর যদি মান্থলি বেসিস জেনারেশন গ্যারান্টি দিতে হয়, তখন কিন্তু তোমার সেই রকমভাবে জেনারেশন দিতে হবে যে সাপোজ জানুয়ারি মাসে যে জেনারেশন ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করবে, ফেব্রুয়ারি বাড়বে, মার্চ বাড়বে, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আগস্ট থেকে আবার জেনারেশন আস্তে আস্তে কমতে শুরু করবে, ঠিক আছে? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কমলো, নভেম্বর থেকে একদমই কমে গেল, ডিসেম্বরে আরো কমে গেল, জানুয়ারিতে আরো একটু কমে গেল, আবার ফেব্রুয়ারি থেকে বাড়তে শুরু করবে। তো এই হিসাবে আমাদের কিন্তু জেনারেশনটা ভ্যারি করে। তো যখন ওই পিভিসিস্টের যে জেনারেশন রিপোর্ট আমাদের এক্সপোর্ট হবে, তো সেই সময় ওখানে কিন্তু মান্থলি জেনারেশন আমরা দেখতে পাবো। তো তখনও দেখতে পাবে যে কি ভাবে, তখন আমি যখন ওটা করবো তখন দেখিয়ে দেবো যে আমাদের মান্থলি জেনারেশন গ্যারান্টি যখন দিতে হয় তখন কিভাবে দিতে হবে, যে পার মান্থ আমাদের কিরকম হিসাবে, যে কোন কোন সময় আমাদের জেনারেশন বেশি, কোন কোন সময় আমাদের জেনারেশন কম। তো সেই রকম ভাবে আমাদের দিতে হবে, ঠিক আছে? তো আপাতত যে পার্টটুকু গেল সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টস, যে এই জিনিসগুলো আমাদের জিওগ্রাফি, কারণ আলটিমেটলি সোলার জেনারেশনটা কি, সোলার জেনারেশনটা আমাদের জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই হচ্ছে। কারণ এটা তো একটা লিমিট অবধি আমাদের কন্ট্রোল আছে, সোলার সিস্টেমের ডিজাইন করা, তার এক্সিকিউশন করা, ঠিক আছে? কিন্তু কত ইরেডিয়েশন আসবে, ওয়েদার কেমন থাকবে, কি হবে, সেটা তো আমাদের কন্ট্রোলে নেই। সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার সেই লোকেশনের উপরে। এবার সেই লোকেশনের আমরা ডেটাগুলো পাই হচ্ছে পার্টিকুলার সেই লোকেশনের স্যাটেলাইট ডেটা থেকে, স্যাটেলাইট ডেটা থেকে সেইখান থেকে আমরা ডেটাগুলো ক্যাপচার করি। সেই হিসেবে কিন্তু যখন পিভিসিস্টে যখন আমরা সিমুলেশন রিপোর্ট জেনারেট করব, তখন কিন্তু আমাদের ওখানে স্যাটেলাইট ডেটা চুজ করারও অপশন থাকবে, ঠিক আছে? যেমন সাপোজ নাসা, পিভিজিআইএস, মেটিওনোম, এরকম বিভিন্ন ধরনের স্যাটেলাইট ডেটা আছে। সেই স্যাটেলাইট ডেটা থেকে আমাদের ওই পার্টিকুলার লোকেশনের ডেটাগুলো কালেক্ট করতে হয়, করে তার উপর বেস করেই কিন্তু আমাদের সোলার জেনারেশনটা হয়। আমি এমন নয় যে কোনো লোকেশনে আমি বলে দিলাম যে এত ইউনিট জেনারেট করবে, ঠিক আছে? সেটা কোনোদিনই হয় না। তো
সেটা পুরোটাই ডিপেন্ড করে সেই লোকেশনের উপর। এবার সেই লোকেশনে সারা বছর কীরকম রেডিয়েশন থাকে সেটা আমার পক্ষে জানা পসিবল না, কারণ আমি তো আর সারা বছর সেই লোকেশনে মানে থাকলেও সারা বছর তো আর আমি সেই রকমভাবে মনিটর করতে পারি না যে এই রেডিয়েশনটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে বা কী হচ্ছে। তো সেই মনিটরটা করে হচ্ছে স্যাটেলাইট। তো সেই জন্য যখন আমাদের জেনারেশন অ্যানালিসিস করতে হয়, জেনারেশন রিপোর্ট জেনারেট করতে হয়, তখন কিন্তু আমাদের স্যাটেলাইট ডেটা নিয়েই তারপর সেইটা অ্যানালিসিস করতে হয়। ঠিক আছে, তো এইবার আসছি আমাদের সোলার পিভি মডিউল। ঠিক আছে, তাহলে আমাদের সোলার সিস্টেমে যে যে কম্পোনেন্টগুলো থাকে, তো সবার আগে আমি একটু নিচে যাচ্ছি, তোমাদের এইটা দেখিয়ে দিই। হ্যাঁ, তো সোলার সিস্টেমে আমাদের কি কি কম্পোনেন্ট থাকে। তো ফার্স্ট কম্পোনেন্ট থাকে হচ্ছে আমাদের সোলার পিভি মডিউল। ঠিক আছে, এটা হচ্ছে সোলার সিস্টেমের মেন কম্পোনেন্ট। আর যদি আমি মানে অ্যামাউন্টের দিক থেকে বলি, তাহলে এটাই হচ্ছে হেভি অ্যামাউন্ট মেটেরিয়াল। ঠিক আছে, একটা প্রজেক্টের অলমোস্ট 65 থেকে 70% অ্যামাউন্ট চলে যায় এই সোলার মডিউলের পেছনে। ঠিক আছে, মডিউল মাউন্টিং স্ট্রাকচার, মানে যে স্ট্রাকচারের উপর আমাদের এই সোলার মডিউলটা বসবে আর কি, সেই মডিউল মাউন্টিং স্ট্রাকচার। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমাদের ডিসিডিবি। ডিসিডিবি হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন বক্স। ডিসিডিবি হচ্ছে আমাদের ডিসি সাইড প্রোটেকশনের জন্য, কারণ সোলার থেকে আমাদের যে ডিসিটা জেনারেট হচ্ছে সেটা ইনভার্টারে আসার আগে আমাদের ডিসিডিবি থ্রু হয়ে আনতে হয়। তো এই ডিসিডিবিটা আমাদের ডিসি সাইড প্রোটেকশন দেয়। এক মিনিট জয়েন। হ্যাঁ, তো এই ডিসিডিবিটা হচ্ছে আমাদের ডিসি সাইড প্রোটেকশন দেয়। আর তারপরে 4 নম্বর কম্পোনেন্ট হচ্ছে ইনভার্টার। তো সোলার সিস্টেমের মেন কম্পোনেন্ট সোলার পিভি মডিউল হলো মেন হার্ট অফ দ্য সিস্টেম, কিন্তু এই সোলার ইনভার্টার। কারণ এই সোলার পিভি মডিউলে কি, মডিউল কোনো রকম মানে কন্ট্রোল করতে পারে না। মডিউলে যেরকম রেডিয়েশন আসবে মডিউল কিন্তু সেই হিসেবে জেনারেট করবে। কিন্তু এই ইনভার্টারটার মধ্যে যে চার্জ কন্ট্রোলার থাকবে, ঠিক আছে, বা আইজিবিটি থাকবে বা ট্রান্সফর্মার থাকবে, তো সেইগুলো হচ্ছে মেনলি পুরো সিস্টেমটাকে অ্যানালিসিস করবে। ঠিক আছে, তো যেরকম লোড থাকবে, যেরকম সাপোজ যেখানে ব্যাটারি ইনস্টল হচ্ছে সেখানে যেরকম ব্যাটারি চার্জিং ডিসচার্জিং সব কিছু অ্যানালিসিস করে কিন্তু এই ইনভার্টারেই এই সোলার পাওয়ারটাকে কন্ট্রোল করবে। তো সেই জন্য একটা সোলার সিস্টেমের মানে যদি মেন কম্পোনেন্ট বলা হয় বা বেসিক্যালি যদি হার্ট অফ দ্য সিস্টেম বলা হয়, সেটা কিন্তু আমাদের সোলার ইনভার্টার। ঠিক আছে, তো সেম হচ্ছে যেরকম আমাদের এখানে ডিসিডিবি, সেরকম এসি সাইডে হচ্ছে এসিডিবি, মানে মডিউলের পরে হচ্ছে ডিসিডিবি, ডিসিডিবির পরে ইনভার্টার, ইনভার্টারের পরে হচ্ছে এসিডিবি। আর এসিডিবি থেকে আমরা ইন্ডিভিজুয়াল ডিবি এলটি প্যানেল যেখানে হয় সেখানে টার্মিনেশন করে থাকি। ঠিক আছে, এরপরে হচ্ছে কি না, এগুলো হচ্ছে তোমার ভাইটাল কম্পোনেন্টগুলো। এবার তারপরে হচ্ছে আমাদের কেবলস, ডিসি কেবল, এসি কেবল। আলটিমেটলি পাওয়ার যে যাবে তার জন্য তো কেবল লাগবে। ঠিক আছে, প্লাস হচ্ছে যে কোনো সিস্টেমের প্রোটেকশনের জন্য আমরা আর্থিং দিয়ে থাকি। এবার ডিসি সাইডে আলাদা আর্থিং দেওয়া হয়, এসি আলাদা আর্থিং দেওয়া হয়, আরেকটা দেওয়া হয় হচ্ছে লাইটনিং অ্যারেস্টার। যেহেতু আমাদের এই মডিউল সবসময় ওপেন এরিয়ায় আর মোটামুটি একটা বাড়ির ক্ষেত্রে সব থেকে শ্যাডো ফ্রি ওপেন এরিয়া যদি আমাদের ধরা হয়, তাহলে আমরা সব থেকে টপ পজিশনটাকেই কনসিডার করি। তো একটা যদি বাড়িতে আমরা টপ পজিশনে একটা সোলার মডিউল লাগাচ্ছি যেখানে শ্যাডো আসবে না, যেখানে আমাদের বেশি রেডিয়েশন পাবো, তো সেই রকম ক্ষেত্রে আমাদের কিন্তু লাইটনিং সেই টপ পজিশনে আসার চান্সটাও বেশি। তো সেই জন্য সোলার মডিউলটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের লাইটনিং অ্যারেস্টার ইনস্টল করা হয়, যাতে কোনো লাইটনিং হলে সেটাকে যাতে গ্রাউন্ড করে দেওয়া যায়, সেটা যাতে সিস্টেমে কোনো রকমভাবে এফেক্ট না করে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোটেকশনের জন্য। আর তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে মিটারিং। ঠিক আছে, মিটারিংটা নিয়ে আমি ডিটেলে পরে বলবো। মিটারিং এর সঙ্গে অনেক কিছু রিলেটেড, আমাদের সোলার পলিসি রিলেটেড, আমাদের এই যে নেট মিটার, গ্রস মিটার, ঠিক আছে, আলাদা আলাদা সব কিছু, সেগুলো আস্তে আস্তে আগে সোলার সিস্টেমের ব্যাপারটা জেনে নিই, তারপর বাকি এই মিটারিং এর কনসেপ্টে আসবে। ঠিক আছে, তো সবার আগে হচ্ছে আসছি এবার পিভি মডিউল। ঠিক আছে, এইবার পিভি মডিউল জেনারেলি দু টাইপের পিভি মডিউল হয়ে থাকে। একটা হচ্ছে ক্রিস্টালাইন মডিউল আর একটা হচ্ছে থিন ফিল্ম মডিউল। তবে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা হয় সব জায়গাতে কিন্তু ক্রিস্টালাইন মডিউলই আমাদের ইউজ হয়ে থাকে। থিন ফিল্ম মডিউল তেমন একটা ইউজ হয় না। এগুলো মেইনলি মানে খুব হটার কান্ট্রি যেখানে প্রচণ্ড পরিমাণে হিটের জন্য ক্রিস্টালাইন মডিউলের ডিগ্রেডেশন বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু থিন ফিল্ম মডিউল ইউজ হয়। না হলে জেনারেলি আমাদের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ক্রিস্টালাইন মডিউল ইউজ হয়। এবার ক্রিস্টালাইন মডিউলের মধ্যে আমাদের দু ধরনের মডিউল আছে, একটা হচ্ছে মোনোক্রিস্টালাইন, একটা হচ্ছে পলিক্রিস্টালাইন। ঠিক আছে, এইবার এই মোনোক্রিস্টালাইনের মধ্যে এখন বিভিন্ন ধরনের টেকনোলজি চলে এসেছে। মোনোক্রিস্টালাইনের মধ্যে মোনো পার্ক আছে,
টপকন আছে, এইচজেটি আছে, বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি, আর সেই হিসাবে কিন্তু আমাদের মডিউলের ওয়াটেজও সেই হিসাবে বাড়তে থাকছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন কিন্তু আমাদের এই মনোক্রিস্টালাইন মডিউলই ইউজ হয়। পলিক্রিস্টালাইন মডিউল যদি আজ থেকে তুমি 4-5 বছর আগে দেখতে, তখন দেখবে মনোক্রিস্টালাইন মডিউল কিন্তু তেমন একটা ইউজ হতোই না। তখন কিন্তু শুধু পলিক্রিস্টালাইন মডিউলই ইউজ হতো, তখন মার্কেটে শুধুমাত্র পলিই চলতো। কিন্তু আস্তে আস্তে এই পলিক্রিস্টালাইন মডিউল এখন অবসোলেট হয়ে যাচ্ছে। এখন সব জায়গায় কিন্তু মনোক্রিস্টালাইন মডিউলই আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, কারণ সব কিছুই এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, পরের স্লাইডে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বলবো। কিন্তু আগে যদি আমি ফিজিক্যালি ডিফারেন্স বলতে যাই, তাহলে এই যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের মনোক্রিস্টালাইন, আর এইটা হচ্ছে আমাদের পলিক্রিস্টালাইন। এইবার যদি আমি ফিজিক্যালি ভিজুয়াল দুটোর মধ্যে ডিফারেন্স বলি, তাহলে তোমরা কি বুঝতে পারছো দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে? মানে তোমার সামনে ধরো এই দুটো মডিউল দেওয়া হলো, একটা মনো একটা পলি, তুমি দেখে কি ডিফারেন্স বুঝতে পারবে? স্যার পলিক্রিস্টালাইনে দেখা যাচ্ছে স্যার অনেকগুলো মানে স্যার সাদা সাদা দাগ তারা রয়েছে, আর স্যার এটাতে তো বেশি মানে সেল দেখা যাচ্ছে, মানে পিভি সেলগুলো মনোক্রিস্টালাইনে। আচ্ছা, আর কিছু? এটা মানে মানে কিছুটা ঠিক, পুরোটা নয়। ঠিক আছে, আর কিছু? আর কি দেখে বুঝতে পারছো? পলিটা নীল রঙের আর মনোটা ব্ল্যাক কালারের। হ্যাঁ একদম, এটা হচ্ছে মানে সব থেকে ফার্স্ট অবজারভেশন যে মোটামুটি যে আমাদের মনোক্রিস্টালাইন মডিউলগুলো এগুলো অনেকটাই ডিপ ব্ল্যাক টাইপের কালার হয়। ঠিক আছে, আর পলিক্রিস্টালাইন যে মডিউলগুলো হতো সেগুলো কিন্তু এরকম এই লাইট ব্লু বা মানে একটু ডার্ক ব্লু এরকম টাইপের কালারের মধ্যে হতো। ঠিক আছে, তো এইটা হচ্ছে একদম ফার্স্ট ভিজুয়াল অবজারভেশন। সেকেন্ড আরেকটা জিনিস যেটা তোমরা মানে এই ফটোতে বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু এইখানে দেখো, দেখলে বুঝতে পারবে যে এইখানে এরকম ডট 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 দেখতে পাচ্ছ এই মডিউলটাতে, মনোক্রিস্টালাইন মডিউলে একটু হোয়াইট কালারের বেশি ডট 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 ডট, যেটা কিন্তু তোমরা পলিতে দেখ। গোল্ড আছে আর এর মানে সেই ডটগুলো নেই। হ্যাঁ একদমই একদমই। তো এইবার আমি বলি যে যেটা ফার্স্ট যে পয়েন্টটা তোমরা বললে যে দাগ দাগের ব্যাপারটা, অ্যাকচুয়ালি দাগ দাগের ব্যাপারটা, এই যে দাগ যেগুলো দেখছো এই দাগ হচ্ছে, এগুলো হচ্ছে বাসবার। মানে এই যে ধরো সানলাইটটা এসে এই সেলের ওপর পড়লো, এই ইলেকট্রনটা ফ্লো হবে, কিন্তু ইলেকট্রনটাকে ফ্লো হওয়ার জন্য তো একটা পাথ দিতে হবে। সেই পাথটা হচ্ছে এই সাদা সাদা যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো এগুলো হচ্ছে বাসবার। ঠিক আছে, এইটা এই মডিউলেও আছে। এবার এইটা ঠিক এই ফটোতে তোমরা বুঝতে পারছো না, কিন্তু এই মডিউলে কিন্তু আরো বেশি এরকম বাসবার থাকে। মানে এই যে পলিক্রিস্টালাইন মডিউলগুলো এগুলো 5 বাসবার 6 বাসবার এরকম হয়, সেখানে মনোক্রিস্টালাইন যে মডিউলগুলো এগুলো 10 বাসবারের হয়। তো এখানে বাসবার আরো অনেক বেশি থাকে। ঠিক আছে, যার মধ্যে দিয়ে এই ইলেকট্রনগুলো ফ্লো হতে পারে। কিন্তু পলির ক্ষেত্রে সেটা নয়, পলির ক্ষেত্রে বাসবার একটু কমই থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট একটা গেল। সেকেন্ড কালারটা তো ডিফারেন্স হলোই, এটা ব্ল্যাক এটা ব্লু কালার। থার্ড হচ্ছে এই যে ডটগুলো, এগুলোর কারণটা হচ্ছে যে যদি আমি একটা মনোক্রিস্টালাইন মডিউল দেখি, মনোক্রিস্টালাইন মডিউল কিন্তু এরকম অক্টাগোনাল শেপে হয়। ঠিক আছে, তো যখন এরকম পাশাপাশি অনেকগুলো অক্টাগোনাল শেপের মডিউল বসছে, তখন ডেফিনেটলি এই মাঝের এই গ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে মাঝের যে জায়গাটা, যখনই এরকম অক্টাগোনাল শেপে বসছে, তখনই কিন্তু মাঝেই একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো এই গ্যাপটাই হচ্ছে এই যে ডট ডট যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলাদা করে কিন্তু ডট নয়, এর হচ্ছে এজগুলো এরকম কাটা হয়, মনোক্রিস্টালাইন মডিউলের এজগুলো এরকম কাটা হয়। তো তার ফলে কিন্তু অটোমেটিক এই মনোক্রিস্টালাইন মডিউলগুলো যখন পাশাপাশি বসিয়ে একটা মনোক্রিস্টালাইন সেলগুলো যখন পাশাপাশি বসিয়ে একটা মডিউল তৈরি হচ্ছে, তখন কিন্তু বাই ডিফল্ট একটা মাঝে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে মনোক্রিস্টালাইন মডিউলে হয়। আর পলিক্রিস্টালাইন মডিউল কিন্তু একদম নর্মাল রেক্ট্যাঙ্গুলার শেপের হয়। ঠিক আছে, তো তার ফলে যখন পাশাপাশি আমার এই মডিউলগুলো বসছে, তখন কিন্তু আমার ওরকম ভাবে গ্যাপের কোনো জায়গা নেই। ঠিক আছে, আমার মডিউলগুলো সব একটার সঙ্গে আরেকটা লেগে থাকে, পুরো জুড়ে থাকে, মাঝে মিডিলে কোনো গ্যাপ নেই। ঠিক আছে, তো সেই কারণের জন্য এই যে এই ডট ডট গুলো দেখতে পাচ্ছ, এই ডট ডট গুলো হচ্ছে এই এজ কাটিং এর জন্যই কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবার আসছি, হ্যাঁ এইবার আসছি এই পয়েন্টগুলোতে, যেটা হচ্ছে মনোক্রিস্টালাইন মডিউলের। ফার্স্ট হচ্ছে মনোক্রিস্টালাইন মডিউলের কিন্তু আমাদের এফিসিয়েন্সি অনেক বেশি হয়।
ঠিক আছে, হায়ার এফিসিয়েন্সি 20 থেকে 21% এফিসিয়েন্সি হয়, যেটা পলিক্রিস্টালাইন মডিউলে আমার 16 থেকে 17% এফিসিয়েন্সি হয়। মনোক্রিস্টালাইন মডিউলের ডিগ্রেডেশন লেস হয়। ডিগ্রেডেশন যদি মনোক্রিস্টালাইন মডিউলের একটা দেখি, আমাদের লাইফ মোটামুটি 30 ইয়ার্সের পারফরমেন্স গ্যারান্টি দিয়ে থাকে, কিন্তু সেটা যদি পলিক্রিস্টালাইন মডিউলে হতো সেটা 25 ইয়ার্সের পারফরমেন্স গ্যারান্টি দিত, কারণ ডিগ্রেডেশন হাই। ঠিক আছে, তারপরে হচ্ছে মোর স্পেস এফিসিয়েন্ট। এই স্পেস এফিসিয়েন্ট কথাটার মানে কি, এই যে মনোক্রিস্টালাইন মডিউল আর পলিক্রিস্টালাইন মডিউল, মনোক্রিস্টালাইন মডিউলগুলোর স্টার্টিং হয় হচ্ছে, মানে যদি একদম তুমি অনেকদিন আগেরও চলে যাও, মনো যখন প্রথম মার্কেটে এসেছিল তখন ওই 445 ওয়াট পিক থেকে 445 450 ওয়াট পিক থেকে মনোক্রিস্টালাইন শুরু হয়েছিল। আর কারেন্ট মার্কেট সিনারিওতে যদি দেখো, কারেন্ট মার্কেট সিনারিওতে মোটামুটি 550 560 580 এগুলো হচ্ছে সব ওয়াট। ঠিক আছে, ওয়াট পিক কথাটা বলার মানে হচ্ছে এটা হচ্ছে ডিসি পাওয়ার। ডিসি পাওয়ার থেকে আমরা ডাব্লিউপি দিয়ে ডিনোট করি। নর্মাল এসি পাওয়ারকে যেমন আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করি, ডিসি পাওয়ারকে আমরা ডাব্লিউপি দিয়ে ডিনোট করি, এটাকে ওয়াট পিক বলা হয়। ঠিক আছে, তো এরকম 580 ওয়াট, ঠিক আছে, 600 620। এখন নর্মাল মানে খুব অ্যাডভান্স টেকনোলজিতে যদি যাবে, যেটা এইচডি টেকনোলজি, এখন কিন্তু আমাদের অ্যাবভ 700 ওয়াট পিকেরও মডিউল বেরিয়ে গেছে, 730 ওয়াট পিকেরও মডিউল মার্কেটে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যদি আমরা মনোক্রিস্টালাইনে যাই। যদি আমরা পলিক্রিস্টালাইনে যাই, পলিক্রিস্টালাইনের কিন্তু মানে মডিউল স্টার্টিং হচ্ছে অনেক কম থেকে, একটা 40 ওয়াটেরও আমি পলিক্রিস্টালাইন মডিউল পেয়ে যাব। আর যদি আমি হাইয়েস্টও দেখি, আমাদের ওই 350 360 এইরকম ওয়াট পিকের মডিউল মানে স্ট্যান্ডার্ড অ্যাভেলেবেল মার্কেটে আছে। ঠিক আছে, 330 340 350 360 ওয়াট পিকের মডিউল মার্কেটে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো পলিক্রিস্টালাইন মডিউলের কিন্তু হায়ার ওয়াট পিকে মডিউল নেই, যেটা মনোক্রিস্টালাইন মডিউলে আমাদের আছে। এবার স্বাভাবিকভাবেই ধরো আমার এই জায়গাটায় আমাদের মডিউল বসবে। এবার এই যে পলি আর মনোর মধ্যে যদি আমি সাইজের ডিফারেন্স বলি, এটা যদি পলিক্রিস্টালাইন মডিউল হয়, পলিক্রিস্টালাইন মডিউলের একটা সাইজ হচ্ছে তোমার 6 ফুট বাই 3 ফুট। ঠিক আছে, আর যদি মনোক্রিস্টালাইন মডিউলও আমি দেখি, মনোক্রিস্টালাইন মডিউলের সাইজ হচ্ছে 7 ফুট বাই 4 ফুট। ঠিক আছে, মানে সাইজে যে খুব হিউজ ডিফারেন্স সেটা কিন্তু দেখতে পাচ্ছ না, কিন্তু ওয়াটেজে কিন্তু অনেকটাই ডিফারেন্স। মানে এটা যদি আমার এই 350 ওয়াট পিকের মডিউল আসছে, এইটা কিন্তু আমার ইজিলি 650 ওয়াট পিকের মডিউল আমি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 700টা মানে খুব একটা অ্যাভেলেবেল নয়, জাস্ট নতুন টেকনোলজি, কিন্তু মানে 620 630 650 এগুলো মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। ঠিক আছে, তো এইরকম পেয়ে যাচ্ছি। তো স্বাভাবিকভাবেই আমার এই কম জায়গায় আমি বেশি মডিউল লাগাতে পারবো। যদি আমি পলি দিয়ে ইনস্টলেশন করি, তাহলে আমার সাপোজ আমি যদি এখানে 10টা মডিউল বসাই পলি দিয়ে, ঠিক আছে, পলি 350 দিয়ে বসালাম 10টা মডিউল, আমার এই জায়গায় বসছে, আমার এখানে হচ্ছে কত, এখানে তোমার 3500 ওয়াট পিক, মানে 3.5 কিলোওয়াট আসছে আমার। ঠিক আছে, 3.5 কিলোওয়াট পিক আসছে। কিন্তু সেম জিনিসটাই যদি আমি এটা বসাই, এটা হয়তো 10টা হলো না, ঠিক আছে, এটা হয়তো তোমার 8টা হলো, কিন্তু 8টাও যদি হয় তাও কিন্তু আমার এটা অ্যাবভ 5 কিলোওয়াট চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা তো আমি একটা ছোট এক্সাম্পল দিলাম। এবার যদি বড় জায়গা হয়, সেই ক্ষেত্রে আরো বড় ক্যাপাসিটি হবে। মানে এই ছোট এইটুকু ক্যাপাসিটির মধ্যে 10টা মডিউলের মধ্যে কিন্তু প্রায় 1.5 কিলোওয়াটের কাছাকাছি ডিফারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অনেকটাই বেশি মডিউল এখানে বসতে পারছে। তো সেই কারণের জন্য কিন্তু এই স্পেস এফিসিয়েন্ট কথাটা ইউজ করা হয়, যে মোর স্পেস এফিসিয়েন্ট, মানে কম জায়গায় বেশি মডিউল ধরতে পারে। এটা হচ্ছে লেস স্পেস এফিসিয়েন্ট। ঠিক আছে, মানে বেশি জায়গা লাগে। ঠিক আছে, লঙ্গার লাইফ স্প্যান। তো ডেফিনেটলি ডিগ্রেডেশন যখন লেস হবে তখন লাইফ স্প্যান তোমার লঙ্গারই হবে, আর ডিগ্রেডেশন হাই হলে শর্টার লাইফ স্প্যান হবে। এইবার এইগুলোতে গেল এর অ্যাডভান্টেজ, মনোক্রিস্টালাইনের অ্যাডভান্টেজ, পলিক্রিস্টালাইনের ডিসঅ্যাডভান্টেজ। আর এইবার এত যখন অ্যাডভান্টেজ আছে, তো ডেফিনেটলি এটার কস্ট তোমার হাই হবে, আর পলিক্রিস্টালাইন মডিউলের কস্ট একটু কম হবে। মানে সাপোজ যদি এগুলোর রেটও ওরকম ওয়াট পেক হিসাবেই রেট হয়, সাপোজ যদি আমি না নর্মাল মার্কেট স্ট্যান্ডার্ড হিসেবে দেখি, এর রেট কিন্তু প্রায় মানে মনোক্রিস্টালাইন মডিউলের রেট পলিক্রিস্টালাইন মডিউলের রেটের থেকে কিন্তু প্রায় পার ওয়াট পিক যদি ধরে রাখো 3-4 টাকার কাছাকাছি পার ওয়াট পিক বেশি হয়। মানে পার কিলোওয়াটে 3-4 হাজার টাকার কাছাকাছি শুধু মডিউলের দামের বেশি হয়। ঠিক আছে, তো এবার সেটা ডিপেন্ড করছে, ব্র্যান্ড টু ব্র্যান্ড ডেফিনেটলি ভ্যারি করে, কিন্তু এটা অন অ্যান অ্যাভারেজ বললাম। তো সেই জন্য মনোক্রিস্টালাইন মডিউল কিন্তু একটু কস্টলি হয়, কিন্তু আলটিমেটলি মানে লোক এটাই দেখে যে কস্টলি লাগিয়েও আমি এফিসিয়েন্সি বেশি পাচ্ছি, আমার জেনারেশন বেশি হবে, প্লাস হচ্ছে আমার স্পেস এফিসিয়েন্ট, কম জায়গায় বেশি ক্যাপাসিটি বসাতে পারছি। তো আলটিমেটলি আমার যে
জেনারেশন হওয়ার ফলে আমি যে একটা টাকাটা ইনভেস্ট করছি, সেই টাকাটা তো আমি ইনভেস্ট করছি, যে কোনো কেউ টাকাটা এনে ইনভেস্ট করে যে যাতে আমি বেনিফিট পাই, মানে টাকাটা ইনভেস্ট করলাম, সেই টাকাটা আমার রিটার্ন হয়ে গেল, প্লাস আমি প্রফিট কামাচ্ছি, তবে গিয়ে যে কোনো কেউ ইনভেস্ট করে। ঠিক আছে, তো সেম জিনিস সোলার সিস্টেম থেকেও, সোলার সিস্টেমে যেমন ইনভেস্ট করলাম, সাপোজ ধরো কেউ একটা 5 লাখ টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে, তাহলে তাকে এটাই দেখতে হবে যে এই সোলার সিস্টেমটা ইনভেস্ট করে 5 লাখ টাকা ইনভেস্ট করে আমি কতদিনে এই টাকাটা তুলতে পারছি। এবার টাকাটা তুলতে পারছি ইন দ্য সেন্স কি না, সোলার সিস্টেম থেকে যে এনার্জিটা জেনারেট হচ্ছে, ঠিক আছে, তো সেইটা আমরা কনজিউম করছি, তো ডেফিনেটলি আমাকে অত ইউনিটের গভর্নমেন্টকে পেমেন্ট করতে হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমার, সাপোজ আমি ধরছি যদি আমি 10 কিলোওয়াটের সিস্টেম বসিয়েছি, ঠিক আছে, 10 কিলোওয়াটের সিস্টেম বসিয়েছি, সাপোজ ধরো 5 লাখ টাকা খরচা করে। এবার 10 কিলোওয়াটে পার কিলোওয়াট সিস্টেমে পার ডে মোটামুটি 3.5 থেকে 4 ইউনিটের কাছাকাছি জেনারেট করতে পারে। এবার ধরো আমি 10 কিলোওয়াটের সিস্টেম বসাচ্ছি, মানে আমি ধরছি সিস্টেমটা 40 ইউনিট জেনারেট করছে, 40 কিলোওয়াট আওয়ার জেনারেট করছে। তো এই 40 কিলোওয়াট আওয়ার যে জেনারেট করছে, এই 40 কিলোওয়াটের মার্কেট প্রাইস কত? এই 40 কিলোওয়াট আওয়ারের মার্কেট প্রাইস যদি আমি ট্যারিফ রেট দিয়ে মাল্টিপ্লাই করি, যে 7 টাকা 8 টাকা যাই হোক আমাদের ট্যারিফ রেট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে মোটামুটি আমি 7 টাকা দিয়ে মাল্টিপ্লাই করলাম ধরো, তাহলে কত হচ্ছে 280 টাকা। তাহলে এই 280 টাকা হচ্ছে পার ডে হিসাবে, ঠিক আছে। তো এই সেম ভাবে আমাদের তখন দেখতে হবে যে এটা গেল পার ডেতে, তাহলে আমি যদি এটা ইয়ারলি হিসেবে দেখি, তাহলে 280 ইন্টু 365, তাহলে এইটা আমার ইয়ারলি 1 লাখ টাকার কাছাকাছি সেভিংস হচ্ছে ইলেকট্রিসিটি বিল থেকে। মানে আমার ইলেকট্রিসিটি বিলে যে টাকাটা পেমেন্ট করতে হতো, আমি নিজে প্রডিউস করে পাওয়ারটা কনজিউম করে নিচ্ছি, তার ফলে আমার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে পেমেন্ট করতে হচ্ছে না, মানে আলটিমেটলি আমার সেভিংস। তো সেখানে পার ইয়ার কিন্তু এটা থেকে 1 লাখ টাকা সেভিংস হচ্ছে। তো তার মানে আলটিমেটলি কি হচ্ছে, আমার 5 বছরে সেই টাকাটা রিটার্ন হয়ে যাচ্ছে। এবার তারপরে এই সিস্টেমের লাইফ স্প্যান হচ্ছে 30 ইয়ার্স, তার মানে 5 বছরে রিটার্ন হয়ে যাচ্ছে, মানে বাকি 25 ইয়ার্স আমি ফ্রিতে ইলেকট্রিসিটি ইউজ করতে পারছি, নিজে প্রডিউস করছি, নিজে কনজিউম করছি, প্লাস সেটা প্রফিট হচ্ছে। মানে এগুলোও প্রফিট, 1 লাখ টাকা 1 লাখ টাকা এগুলোও প্রফিট, কিন্তু যেহেতু আমি ইনভেস্ট করে রেখেছি সেহেতু আমার এটা প্রফিট হচ্ছে না। কিন্তু 5 বছর পর আমি এটা ইনভেস্ট করার পরে যখন আমার ইনভেস্টমেন্টটা রিটার্ন হয়ে গেল, তারপরে যেটাই আমি প্রফিট, মানে যেটাই আমি সেভিংস করছি সেটাই আমার প্রফিট। তো আলটিমেটলি যখন আমি মোনো ক্রিস্টালাইন মডিউল বসাচ্ছি, আমার কিন্তু এইটা খুব কম দিনে রিটার্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু পলিক্রিস্টালাইন মডিউল বসালে যেহেতু এফিসিয়েন্সি কম, যেহেতু ডিগ্রেডেশন বেশি, যেহেতু তোমার লেস স্পেসিফিসিয়েন্ট, তো আলটিমেটলি এটা যদি আমি বলছি মনোক্রিস্টালাইন বসিয়ে যদি 1 বছরে আমার 1 লাখ টাকা সেভিংস হয়, এটা হয়তো আমার 70 থেকে 75 হাজার টাকা সেভিংস হচ্ছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই আমার এটা আরওআইটা বেশি, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টের যে টাইম লাইনটা সেটা বেশি। এটা যদি 5 বছরে আরওআই উঠে যায়, এটা 6 বছরে আরওআই উঠবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। তো সেই কারণের জন্য আলটিমেটলি লোকে একটু বেশি কস্ট দিয়ে হলো মোনোটাই এখন প্রেফার করছে, ঠিক আছে। তো এইটা হলো যেটা বললাম যে ডার্ক ব্ল্যাক কালারের আছে, আর তোমার মনোক্রিস্টালাইনে তোমার কর্নার নেই আর কি, এক্সট্রা কাটা, আর এটার ক্ষেত্রে কোনো গ্যাপ নেই, এটা একটু ব্লু কালারের হয়। তো এই হচ্ছে তোমার ফিজিক্যাল ডিফারেন্স বলো বা টেকনিক্যাল ডিফারেন্স বলো, সবটাই হচ্ছে মনোক্রিস্টালাইন পলিক্রিস্টালাইন, এটাই ডিফারেন্স, ঠিক আছে। তো এখন মার্কেট স্ট্যান্ডার্ড ধরলে মনোক্রিস্টালাইন মডিউলই কিন্তু এখন আমাদের মার্কেটে চলছে। এইটা হচ্ছে একটা মডিউলের, যদি আমি একটা মডিউলকে কিভাবে তৈরি হয় সেই জিনিসটা যদি বুঝতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের একটা মডিউলের বিওকিউ, মানে বিল অফ কোয়ান্টিটি, ঠিক আছে। তো সবার বাইরে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ফ্রেম, ঠিক আছে। এই অ্যালুমিনিয়াম ফ্রেমটা হচ্ছে আমাদের মডিউলকে মেকানিক্যাল প্রোটেকশন দিচ্ছে। তার নিচে থাকছে আমাদের টেম্পার গ্লাস, তার নিচে থাকছে হচ্ছে ইভিএ শিট, ইথাইল ভিনাইল অ্যাসিডেট একটা ইভিএ শিট থাকে, ঠিক আছে। এই ইভিএ শিটটার হচ্ছে একটা হচ্ছে সেলগুলোকে একটা কুলিং দেয়, প্লাস হচ্ছে এই ইভিএ শিটটার জন্য আমাদের সানলাইটটা, মানে সানলাইটটা ভালো করে অ্যাবজর্ব করতে পারে। এবার সানলাইট যখন ভালো করে অ্যাবজর্ব করবে, সেল থেকে তত বেশি জেনারেশন হবে। সেম হচ্ছে তার নিচে থাকছে সোলার সেল, তার নিচে থাকছে আবার একটা ইভিএ শিট, তার নিচে থাকছে ব্যাক শিট, ঠিক আছে, তার নিচে থাকছে জাংশন বক্স। তো এতগুলো লেয়ার দিয়ে একটা আমাদের সোলার মডিউল কিন্তু তৈরি হয়, ঠিক আছে। মডিউলটা যেটা দেখছি, মডিউলের ভেতরে ভেতরে কিন্তু এতগুলো লেয়ার দিয়ে তারপর মডিউলটা তৈরি হচ্ছে। আর সেল একদম মিডিলে থাকে, সেলের উপরেও এতটা প্রোটেকশন থাকে, নিচে মানে ফ্রেমটা তো উপর নিচ মিলিয়ে থাকে, কিন্তু এই উপরেও গ্লাস প্রোটেকশন, নিচেও গ্লাস প্রোটেকশন, ব্যাকসাইড প্রোটেকশন সবকিছু দিয়ে থাকে। আর এই জাংশন বক্স, যেটা জাংশন বক্স হচ্ছে একটা মডিউলের ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে। এই জাংশন বক্স থেকে কিন্তু আমাদের একটা পজিটিভ একটা নেগেটিভ বেরোয়,
মানে একটা ইলেকট্রিক্যাল প্যানেল বলা যায় আর কি, এটা সোলার মডিউলের একটা ইলেকট্রিক্যাল প্যানেল হচ্ছে এই জাংশন বক্স। এই জাংশন বক্স থেকে কিন্তু আমাদের বেরোয় কেবেলগুলো বেরোয় আর কি। যেমন বললাম অ্যালুমিনিয়াম ফ্রেম থাকে, যেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল প্রোটেকশন থাকে। টেম্পার গ্লাস যেটা থাকে 3.2 mm এর একটা টেম্পার গ্লাস থাকে, ঠিক আছে, বেটার রিফ্লেকশনের জন্য। ইভিএ শিট, ইথাইল ভিনাইল অ্যাসিটেট, তার নিচে থাকে হচ্ছে ব্যাক শিট, তার নিচে থাকে জাংশন বক্স। আর এগুলো হচ্ছে বাসবার, যেটা বললাম, যেটা তোমরা বলছিল ওই দাগ দাগ যেটা, সেগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট স্ট্রিপ, যেটা হচ্ছে বাসবার, যেটার মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিসিটিটা ফ্লো হতে পারে, ঠিক আছে। এইবার হচ্ছে এটা হচ্ছে জাংশন বক্স, যেটা বললাম ইলেকট্রিক্যাল সার্কিট যেটা। তো এইটা হচ্ছে আমাদের জাংশন বক্স। এই জাংশন বক্স, এই যেটা দেখতে পাচ্ছ, এই জাংশন বক্সের মধ্যে এই দিক থেকে ধরো, এই যে এখান থেকে একটা কেবল বেরিয়েছে দেখছো, এখান থেকে একটা কেবল বেরিয়েছে দেখছো, সাপোজ এইটা হলো প্লাস, এইটা হচ্ছে মাইনাস। এইবার কি হয় না, আলটিমেটলি যে সব সেলগুলো আছে, সব সেলগুলো কিন্তু একটার সাথে আর একটা সিরিজে কানেক্টেড থাকে। মানে সাপোজ আমি যদি একটা মডিউল দেখি, সাপোজ এই যদি আমার একটা সোলার মডিউল আমি ধরি, ধরো এগুলো হচ্ছে সেল, সেম ভাবে এদিকেও সেল থাকবে, ঠিক আছে, এরকম এরকম সেল। এবার এই যে সেলগুলো আছে, এই সব সেলগুলো কিন্তু এইরকম ভাবে সিরিজে কানেক্টেড থাকে। মানে এইরকম এরকম ভাবে সিরিজে কানেক্টেড হলো, আবার এরকম নামলো, আবার এরকম উঠলো, আবার এরকম নামলো, গিয়ে এইরকম ভাবে আসছে। মানে আলটিমেটলি ধরো এখান থেকে পজিটিভ স্টার্ট হলো, তাহলে এখানে গিয়ে নেগেটিভে শেষ হলো, ঠিক আছে। আলটিমেটলি সব সেলগুলো, মানে সেলের দু সাইডে, এই সাইডে যেন পজিটিভ থাকছে, এদিকে নেগেটিভ থাকছে, আলটিমেটলি পজিটিভ নেগেটিভ সিরিজে কানেক্টেড হয়ে আলটিমেটলি কিন্তু এই সেলগুলো হয়ে আলটিমেটলি এই মডিউলটা হচ্ছে। তাহলে এই যে এক একটা সেল, এই এক একটা সেলের ভোল্টেজ থাকে অ্যারাউন্ড 0.5 থেকে 0.6 ভোল্ট, আর কারেন্ট থাকে, এটা যদি এটা পলি মডিউলের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, আগেই বলে দিলাম এটা একটা পলি মডিউলের ক্ষেত্রে। আর যদি মানে এটা যদি 0.5 to 0.6 ভোল্ট, আর কারেন্ট থাকে মোটামুটি ধরো 8 to 9 অ্যাম্পিয়ার। এবার যখন এগুলো একসাথে সিরিজে কানেক্টেড হচ্ছে, সাপোজ ধরো এখানে আমার 72টা মডিউল, মানে 72টা সেল আছে, 72টা সেল মিলিয়ে, এদিকে ধরো 6টা, এদিকে ধরো 12টা, এরকম করে 72টা সেল আছে। 72টা সেল মিলিয়ে যখন একসাথে সিরিজে কানেক্টেড হচ্ছে, তখন আলটিমেটলি আমাদের সিরিজে কানেকশন হলে কি হয়, ভোল্টেজ বাড়ে, কারেন্ট কনস্ট্যান্ট। আর প্যারালাল কানেকশন হলে কারেন্ট বাড়ে, ভোল্টেজ কনস্ট্যান্ট। তো যখন আমার এরকম ভাবে সিরিজে কানেকশন হচ্ছে, তখন আলটিমেটলি আমার ভোল্টেজটা বাড়ছে। তাহলে ভোল্টেজটা বেড়ে আলটিমেটলি এটা কত দাঁড়াচ্ছে, 36-37 ভোল্টের কাছাকাছি আমার একটা সোলার মডিউলের ভোল্টেজ হচ্ছে। আর কারেন্ট কনস্ট্যান্ট, তাহলে কারেন্ট কত আমার দাঁড়াচ্ছে, 8 to 9 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ওই পলি মডিউল যদি আমি কনসিডার করি, সাপোজ 33 মানে 330-340 ওয়াট পিকের মডিউল, তাহলে তার যদি আমি অপারেটিং ভোল্টেজ ধরি, তাহলে সেটা 36-37 ভোল্টের কাছাকাছি, আর অপারেটিং কারেন্ট যদি ধরি আমি 8 to 9 অ্যাম্পিয়ারের কাছাকাছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটা সোলার মডিউলের ভোল্টেজ আর কারেন্ট। আর মডিউলের সেলগুলো এরকম ভাবে কিন্তু সিরিজে কানেক্টেড থাকে, ঠিক আছে। এইবার এর মাঝখানে এই যে আমি তিনটে জিনিস দেখতে পাচ্ছি, এই যে কালো মতো, এই তিনটেকে বলা হয় হচ্ছে বাইপাস ডায়োড, ঠিক আছে। এই মডিউলের ক্ষেত্রে সাপোজ ধরো এইখানে আমার একটা বাইপাস ডায়োড, আবার এইখানে আমার একটা বাইপাস ডায়োড। তো প্রতিটা মডিউলে কিন্তু এরকম তিনটে আমাদের বাইপাস ডায়োড থাকে, ঠিক আছে। এবার বাইপাস ডায়োডের কাজটা কি, সাপোজ ধরো আমার মডিউলটা আমরা অলওয়েজ শ্যাডো ফ্রি এরিয়া ইনস্টল করি, কিন্তু হতেই পারে কোনো কারণে স্ক্যাটার ক্লাউড বা কোনো কারণে কোনো একটা গাছের শ্যাডো বা কোনো একটা বিল্ডিং এর শ্যাডো কোনো কারণে সেই মডিউলটার উপর এসে পড়ছে, ধরো এই পার্টিকুলার এই পোর্শনটুকুতে আমার শ্যাডো পড়ছে, ঠিক আছে। তো যখনই আমার এই পোর্শনটুকুতে শ্যাডো পড়বে, আলটিমেটলি কি হচ্ছে, আমার সার্কিট ব্রেক হয়ে যাচ্ছে। মানে এখানে তো সব সিরিজে কানেক্টেড ছিল, সার্কিট ব্রেক হয়ে যাচ্ছে, তখন আমার ওভারঅল ভোল্টেজ কিন্তু হয়ে যাবে তখন 0 ভোল্ট। কারণ সবকিছু যখন সিরিজে কানেক্টেড, যখন সার্কিট ব্রেক হয়ে যাচ্ছে, তখন আমার ওভারঅল ভোল্টেজ 0। তো ভোল্টেজ 0 মানে আলটিমেটলি ওভারঅল পাওয়ার 0 হয়ে যাবে আমার, কারণ আলটিমেটলি ভোল্টেজ কারেন্ট মাল্টিপ্লাই করেই তো পাওয়ারটা আসছে। সেই কারণের জন্য কিন্তু আমাদের ইউজ করা হয় বাইপাস ডায়োড। সাপোজ ধরো এখানে যদি শ্যাডো আসে, এই দুটো সেল, এই কিছু সেল নিচের সেলগুলো দিয়ে ধরো কারেন্ট যাচ্ছিল, এখানে গিয়ে কারেন্টটা যেতে পারছে না, সার্কিটটা ব্রেক হয়ে গেছে। তখন এই বাইপাস ডায়োডটা কি করবে, এই যে এই সেলের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে, এটাকে বাইপাস করে এই দিকের যে সেলগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে আবার ফ্লো করানো শুরু করবে।
ঠিক আছে? তো তার ফলে আলটিমেটলি কি হবে, যে পার্শিয়ালি কম হলেও পুরোপুরি কিন্তু কম হবে। তার মানে আলটিমেটলি যদি আমার 36-37 ভোল্ট আসতো, হয়তো আমার এখানে এইটা কমে গিয়ে 20 থেকে 25 ভোল্টের কাছাকাছি আসছে। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, পার্শিয়ালি তো হচ্ছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে হয়তো 330-40 আমার না গেলেও 200 ওয়াটের কাছাকাছি তো যাবে। পার্শিয়াল জেনারেশন, পার্শিয়াল পাওয়ার আউটপুট তো আমরা পাবো। তো সেই কারণের জন্য কিন্তু এখানে বাইপাস ড্রাইভারটা কাজ করে। বাইপাস ড্রাইভারের কাজ হচ্ছে যে এই সেল দিয়ে যে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে সেটাকে বাইপাস করিয়ে পাশের সেল দিয়ে ফ্লো করিয়ে দেওয়া, যাতে আমার সার্কিটটা ব্রেক না হয়, যাতে আমার আউটপুট ভোল্টেজ পাওয়া যায়। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেন আমাদের বাইপাস ডায়োডের কাজ। তো এই জিনিসটা মানে যে কোনো, তুমি পলি মডিউল ধরো, মোনো মডিউল ধরো, যে কোনো মডিউলের ক্ষেত্রে কিন্তু বাইপাস ডায়োড থাকে। 3টে বাইপাস ডায়োড থাকে। 3টে বাইপাস ডায়োডের কাজ হচ্ছে একটাই, যে কোনো কারণে যদি শ্যাডো আসে, তাহলে যাতে কোনো কারণে শ্যাডো এলো বা কোনো কারণে একটা সেলে কিছু প্রবলেম হচ্ছে, হতেই পারে, একদম আমি বলছি না যে হবে না। ঠিক আছে? ইলেকট্রনিক্স জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস, এরকম কিছু তো বলা যায় না। হয়তো একটা দুটো সেলে প্রবলেম হচ্ছে, তো তখন ওই সেল দিয়ে ইলেকট্রন ফ্লো হতে পারবে না, তখন বাইপাস ডায়োডটা কি করবে, পাশের সেল দিয়ে ফ্লো করিয়ে দেবে। তো তার ফলে পার্শিয়াল জেনারেশন কিন্তু আমাদের হতেই থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জাংশন বক্স। আর এই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় MC4 কানেক্টর। ঠিক আছে? এগুলো, এইটা ধরো পজিটিভ কানেক্টর, এটা হচ্ছে নেগেটিভ কানেক্টর। ঠিক আছে? তো যখন ইনস্টলেশনের ডিটেলস দেখবো, তখন ইনস্টলেশন প্রসিডিওর হিসেবেও বলবো, তখন এই জিনিসগুলো আরো ভালো করে বলে দেবো। কিন্তু মেনলি এই এই জিনিস আমাদের সোলার মডিউলের ভেতর থাকে। ঠিক আছে? তো এই হলো আমাদের সোলার মডিউলের পার্ট। এরপরে আমরা মডিউলের, ইন্ডিভিজুয়াল মডিউলের, ধরো মোনো মডিউল বলো বা পলি মডিউল বলো, ইন্ডিভিজুয়াল মডিউলের ডেটাশিট নিয়ে সেই হিসাবে কিন্তু আমরা মডিউলের অ্যানালিসিস করব, যে কোন মডিউলে কিরকম, তার কি কি ডিফারেন্স আছে, কি আছে, সেটা নেক্সট দিনের ক্লাসে আমি এমনি তোমাদের গ্রুপেও ডেটাশিট শেয়ার করে দেবো। প্লাস আমি ডেটাশিটটা ওপেন করে দিয়ে একটা সোলার মডিউলের ডেটাশিটে কি কি প্যারামিটার আমাদের অবজার্ভ করতে হয়, কি কি প্যারামিটারের উপর বেস করে আমাদের জেনারেশন ম্যাটার করে। ঠিক আছে? প্লাস এই যে আমি বলছি যে সেলগুলো ধরো আমার সিরিজ হচ্ছে, সেম ভাবে কিন্তু আমাদের মডিউলগুলো পরপর সিরিজ হয়েই কিন্তু একটা স্ট্রিং হয়। ঠিক আছে? সেইটা কিভাবে হয়, কতগুলো মডিউলের আমরা ম্যাক্সিমাম সিরিজ করতে পারি, তো সেগুলোর কিছু কিছু ক্যালকুলেশন আছে। ঠিক আছে? তো নেক্সট ডেতে আমি যখন ডেটাশিট দেখাবো, ডেটাশিটেরই কিছু কিছু প্যারামিটারের উপর বেস করে কিন্তু এই ক্যালকুলেশনটা হয়। তো তখন কিন্তু সেই জিনিসটা আমি বলবো। তো আপাতত এই অবধি কারোর কিছু ডাউট থাকলে বলো, মডিউল নিয়ে, টাইপ অফ মডিউল নিয়ে, বা মডিউলের ভেতরের যে কম্পোনেন্টগুলো বললাম সেগুলো নিয়ে, বা আগেও যে পার্টটুকু বললাম জিওগ্রাফিক্যাল প্যারামিটার, সেগুলো নিয়ে কিছু ডাউট থাকলে বলো। স্যার আমার একটা ডাউট আছে। হ্যাঁ, স্যার ওটা হচ্ছে ডিগ্রেডেশন লেস আর ডিগ্রেডেশন হাই, স্যার ওই জায়গাটা আমি বুঝতে পারলাম না মোনো মডিউল আর পলি মডিউলের ক্ষেত্রে। না, স্যার ওই জায়গাটা একটু বুঝে দিলে ভালো হতো। মোনো মডিউল পলি মডিউলের ক্ষেত্রে ডিগ্রেডেশন লেস, ডিগ্রেডেশন হাই বলতে মোনো মডিউলের ক্ষেত্রে ডিগ্রেডেশনটা লেস হয়। ঠিক আছে? ডিগ্রেডেশন আলটিমেটলি যখন তোমার ডিগ্রেডেশন লেস হচ্ছে, তখন কিন্তু তোমার লাইফ স্প্যানটা বেড়ে যাচ্ছে, কারণ ওটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? যখন মানে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি ভোল্টেজের সাথে আমাদের টেম্পারেচারটা ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? তো এইবার টেম্পারেচারের জন্য যখন তোমার আমাদের টেম্পারেচার বাড়ছে, তখন কিন্তু আলটিমেটলি ভোল্টেজ কমে। ঠিক আছে? তো সেম ভাবেই যখন আমার হায়ার টেম্পারেচার হচ্ছে, সেই হিসাবে কিন্তু আমার ভোল্টেজটা যখন কমছে, সেই হিসাবে কিন্তু আমাদের পুরো ওভারঅল মডিউলের একটা ডিগ্রেডেশন হচ্ছে। ঠিক আছে? এবার সেই হিসাবে বেস করে কিন্তু আমাদের সেটা পলি মডিউলের ক্ষেত্রে যদি দেখি, সেই পলি মডিউলের ক্ষেত্রে ডিগ্রেডেশনটা অনেকটা বেশি হয়, আর মোনো মডিউলের ক্ষেত্রে সেই ডিগ্রেডেশনটা অনেকটা কম হয়, কারণ তার টেকনোলজির জন্য। মোনো মডিউলের টেকনোলজিটাই আলাদা, আর পলি মডিউলের টেকনোলজিটা আলাদা। তো সেই হিসাবে বেস করে, যেমন যে কোনো প্রোডাক্টের ডিগ্রেডেশন হয়। তুমি যে কোনো একটা প্রোডাক্ট নেবে, সেই প্রোডাক্টের লাইফটা কিসের ওপর বেস করে হয়, সেই প্রোডাক্টটা আলটিমেটলি প্রোডাক্টের ডিগ্রেডেশন হবে, তবেই তো প্রোডাক্টের লাইফটা আস্তে আস্তে কমবে। না হলে কোনো একটা প্রোডাক্টের যদি কোনো ডিগ্রেডেশনই না হয়, আজকের দিনে যদি সেই প্রোডাক্টটা ধরো 100% দিচ্ছে, আজ থেকে ধরো 20 বছর পরেও যদি সেই প্রোডাক্টটা 100%ই দেয়, তার মানে কি ডিগ্রেডেশন জিরো। তো ডিগ্রেডেশন জিরো মানে সেই প্রোডাক্টটা তো মানে লাইফ টাইম চলবে। ঠিক আছে? তো সেটা তো কোনো জিনিসই হয় না। আমি যদি সোলার মডিউলও ধরি, যে আজকের দিনে যদি সেই সোলার মডিউলটা 100% আউটপুট দিচ্ছে, আজ থেকে, মানে এটা মডিউল কোম্পানিও ক্লেম করে যে আজ থেকে 25th ইয়ার বা 30th ইয়ারে গিয়ে সেটা 80% বা 85% দেবে। তো ডেফিনেটলি সেখানে 20%, 25%-এর কাছাকাছি তো আমাদের ডিগ্রেডেশন হচ্ছেই। তো সেই ডিগ্রেডেশনটা আমার মোনো মডিউলের ক্ষেত্রে কম হয়,
যেটা আমার 30 বছরে, মানে আজকে যদি আমার 100 ওয়াট আউটপুট দিচ্ছে, সাপোজ এটা বলছি 100 ওয়াট আউটপুট দিচ্ছে, আজ থেকে 30 বছর পরে গিয়ে সেটা 80 ওয়াট আউটপুট দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা মোনো মডিউলের ক্ষেত্রে ডিগ্রেডেশন। আর যদি আমি পলি মডিউলের ধরি, তাহলে আজকের দিনে যদি মডিউলটা 100 ওয়াট আউটপুট দিচ্ছে, আজ থেকে 25 বছর পরে গিয়ে সেটা 80% মানে 80 ওয়াটের আউটপুট দেবে। তার মানে এখানেই তোমার 5 বছর গ্যাপটা হয়ে গেল। তো এইটাই হচ্ছে এটার মধ্যে ডিফারেন্স, দুটোর মধ্যে ডিফারেন্স, যে এর ডিগ্রেডেশনটা একটু বেশি হয়, যার ফলে এর 25th ইয়ারে গিয়ে কিন্তু 80 ওয়াটে চলে আসছে। আর মোনোর ক্ষেত্রে ডিগ্রেডেশনটা একটু কম হয়, যার ফলে এই 80 ওয়াটে আসার জন্য 30th ইয়ার অবধি গিয়ে কিন্তু সেটা 80 ওয়াটে আসছে। ওকে স্যার, এবার স্যার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আর কারোর কিছু ডাউট? তো আমি এমনি ক্লাসের ভিডিওটা আপলোড করে দেবো ওই তোমাদের পোর্টালে, তো একবার ডিটেলে দেখেও নিও। দেখে নিয়ে যদি কারোর কিছু ডাউট থাকে, নেক্সট ক্লাস যখন হবে, নেক্সট ক্লাসে সেই ডাউটটা একবার বলো। প্রথমে ক্লাস শুরুর আগে আমি একবার জিজ্ঞেস করে নেবো যে আগের ক্লাস নিয়ে যদি কারোর কিছু ডাউট থাকে, তো একবার সেটা বলে দিও, সেটা নিয়ে আগে ডাউটটা ক্লিয়ার করে তারপর নেক্সট থেকে আমরা যাব। ওকে স্যার। ঠিক আছে, কারোর কিছু ডাউট থাকলে বলতে পারো, আর তাহলে একবার দেখে নাও ভিডিওটা, আমি আপলোড করে দেবো। দেখে নিয়ে তারপর যা ডাউট হবে সেই নিয়ে বলো, কোনো অসুবিধা নেই। না স্যার, কোনো ডাউট নেই। ঠিক আছে, আর তোমাদের নেক্সট ক্লাসটা মোটামুটি হয়তো টিউসডে বা ওয়েডনেসডে হবে, আমি সেটা বলে দেবো আগে থেকে গ্রুপে। আর ওটা মোটামুটি তোমার ওই রাত্রেবেলা 9টা সাড়ে 9টার দিক করে হবে। ঠিক আছে, তো কারোর প্রবলেম নেই তো সেটা নিয়ে? না স্যার। ঠিক আছে, আমি আগে থেকে লিঙ্ক দিয়ে দেবো, মানে যদি ওয়েডনেসডে হয় আমি টিউসডে লিঙ্ক দিয়ে দেবো, আর না হলে টিউসডে হলে আমি কালকে মানডে ইভিনিং এর মধ্যে লিঙ্ক দিয়ে দেবো। ওকে স্যার। ওকে, চলো গুড নাইট। তাহলে একবার দেখে নাও সবাই ভিডিওটা, তারপর কারোর কিছু ডাউট থাকলে নেক্সট ক্লাসে সেটা নিয়ে বলবো। এমনি সবার ওকে, ক্লাস, থ্যাংক ইউ। এমনি সবার কেমন লাগলো ক্লাস? স্যার দারুণ লাগলো। স্যার ভালো করে বুঝতে পারলেন সব কিছু। আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ।